প্রথম যে দিন 29 তারিখ ছিল সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজ এক্সেলেন্সি মিস্টার মোস্তফা জব্বার, অনারেবল মিনিস্টার পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিভিশন, মিনিস্টার অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। এবং দ্বিতীয় দিন আমরা ভার্চুয়াল সংযুক্ত হই এবং সেটা জুম প্ল্যাটফর্মের মাধ্যমে 3টা অধিবেশন হয়। প্রথম অধিবেশনটি ছিল হোয়াট ইজ ইন্টারনেট গভর্নেন্স, সেটা 3টা থেকে শুরু হয়, 3:50 পর্যন্ত হয়। পরবর্তী সেশনটি শুরু হয় সাইবার থ্রেট ইন অ্যান্ড ইভলভিং টেকনোলজি ল্যান্ডস্কেপ এই বিষয়ের উপর। চতুর্থ সেশনটি হয় ইন্টারনেট গভর্নেন্স প্রসপেক্ট অ্যান্ড ফেলোশিপ অপরচুনিটি। এখানে এই সেশনটিতে জুমে ভার্চুয়ালি কানেক্টেড হয় নেপাল থেকে, বাংলাদেশ থেকে, শ্রীলঙ্কা থেকে, ইন্দোনেশিয়া থেকে এবং শ্রীলঙ্কা থেকে আমাদের বিভিন্ন ডিস্টিংগুইশ স্পিকার এবং গেস্টরা সংযুক্ত হয়। সেখানে নেপাল থেকে সংযুক্ত হয় শ্রীদীপ, তিনি সেক্রেটারি এশিয়া প্যাসিফিক স্কুল অন ইন্টারনেট গভর্নেন্স ফোরামের। আমাদের সাথে শ্রীলঙ্কা থেকে যুক্ত হয় মিস্টার মাহি হচ্ছে শ্রীলঙ্কা IGF এর চেয়ারপারসন। আমাদের সাথে যুক্ত হয় ইন্দোনেশিয়া থেকে রিয়ালা। আমাদের সাথে যুক্ত হয় প্রফেসর গঙ্গা রাজারাম ইন্ডিয়া থেকে। আজকে আমরা যে তৃতীয় দিন সকালবেলা থেকে সিডাপে আমরা ফেস টু ফেস প্রোগ্রামটি করে থাকি আমাদের IGF এর 16 বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের। সকাল 10টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয় অধিবেশন। পঞ্চম সেশনটি ছিল ইন্টারনেট গভর্নেন্স অ্যান্ড টেলিমেডিসিনের উপর, যেটি খুব চমৎকার একটি সাবজেক্ট ছিল। এবং বাংলাদেশে এই প্রথম, আমি মনে করি যে এবারই প্রথম ওয়ার্ল্ডের মধ্যে আমরা যেটা অর্গানাইজ করলাম কিডস IGF, বাংলাদেশ কিডস ইন্টারনেট গভর্নেন্স ফোরাম। আমি মনে করি এটা একটা চমৎকার একটি অধিবেশন ছিল। এই অধিবেশনের সাবজেক্ট ছিল ক্রিয়েটিং এ সেফার অ্যান্ড বেটার ইন্টারনেট ফর কিডস। এবং আমাদের কিডসরা যে আজকে যে তাদের পারফরমেন্স দেখিয়েছে এবং তাদের যে বক্তব্যগুলি তারা রেখেছে, আমি তাদের এই অংশগ্রহণে আমি নিজেই অভিভূত হয়ে গেছি। এবং তারা যেভাবে ইন্টারাকশন করেছে এবং কোভিডে তাদের সময় কিভাবে অতিবাহিত করেছে, প্রতিটা অভিজ্ঞতা তারা যেভাবে শেয়ার করেছে, এটা আমি মনে করি সারা বিশ্বের কাছে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এবং আমরা আশা করি ইউএনকে আমরা রিকোয়েস্ট করব যে কিডস IGF এর জন্য আলাদাভাবে একটা সেশন করার জন্য। যে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মিস্টার আমাদের বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের চেয়ারপারসন হিজ এক্সেলেন্সি মিস্টার আহসানুল্লাহ কিনু, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইনু ভাই, আপনার অনুমতি নিয়ে আমরা আমাদের সেশনটি শুরু করছি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই আজকে আমাদের সারাদিন আমাদের সাথে আছেন। আজকে আমাদের বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের ক্লোজিং সেশনে আমরা চলে আসছি। গত 3 দিন যাবৎ আমরা যে আমাদের যে আয়োজনটি ছিল সেই আয়োজনের আজকে সমাপ্তি হবে এই সেশনের মাধ্যমে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের চেয়ারপারসন হিজ এক্সেলেন্স মিস্টার আহসানুল্লাহ কিনু, চেয়ারপারসন বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মালালা ফান্ড কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশ মুশাররফ তানসেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডাটা সায়েন্স বুক অথর রাকিবুল হাসান। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে ডিস্টিংগুইশ স্পিকার হিসেবে CEO BNNRC HM বজলুর রহমান। আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল্লাহ কুনু, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম। আমি সংক্ষেপে আমাদের ফোরাম সম্পর্কে কিছু বলবো, তারপরে আমাদের প্রোগ্রামে চলে যাব। আমাদের বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম 2006 সাল থেকে আমরা WSIS প্রসেসের মাধ্যমে শুরু করি এবং প্রতি বছর আমরা আমাদের এই ফোরামের মিটিং, অ্যানুয়াল মিটিং অর্গানাইজ করে থাকি। 2006 থেকে 2021 এই পর্যন্ত আমাদের, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের
প্রজেক্টরে দেখা যাচ্ছে যে প্রতি বছর আমরা অর্গানাইজ করে থাকি আমাদের বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম মিটিং। আমাদের আরেকটি আয়োজন আছে বাংলাদেশ স্কুল অফ ইন্টারনেট গভর্নেন্স, 2017 সাল থেকে আমরা অর্গানাইজ করছি, প্রতি বছরই করছি। এই বছরটা অনুষ্ঠিত হয়েছে 2021 সালেরটা, এবং ভার্চুয়ালি করেছি আমরা এবার। গত বছরও ভার্চুয়ালি করেছিলাম। 2019 পর্যন্ত ছিল আমাদের ফিজিক্যাল ইভেন্ট, তারপরে কোভিডের জন্য আমরা আর করতে পারিনি। তো ভার্চুয়াল তো প্রতি বছরই আমরা অর্গানাইজ করেছি বাংলাদেশ স্কুল অফ ইন্টারনেট গভর্নেন্স, এবং এখানে আমরা ইমার্জিং টেকনোলজিগুলি নিয়ে আলোচনা করে থাকি। এবং এই পর্যন্ত আমাদের মাঝে সংযুক্ত হয়েছে বাংলাদেশ স্কুল অফ ইন্টারনেট গভর্নেন্সে প্রায় 300 স্টেক হোল্ডার আমাদের সাথে পার্টিসিপেট করেছে, এবং 100 পলিসি এক্সপার্ট আমাদের সাথে অংশগ্রহণ করছে বাংলাদেশ স্কুল অফ ইন্টারনেট গভর্নেন্সে। নেক্সট, আমরা এইবারই প্রথম বাংলাদেশে 2021 সালে জুলাই মাসে 30 জুলাই ইয়ুথ আইজিএফ বাংলাদেশ অর্গানাইজ করে থাকি ইয়ুথদের জন্য, এবং এটি আমি মনে করি খুবই একটি চমৎকার আমাদের আয়োজন ছিল, এবং সেখানে ইয়ুথরা তাদের ভয়েস রাইজ করতে পেরেছে, এবং এটা ছিল ভার্চুয়াল ইভেন্ট আমাদের। আমরা পলিসি ডায়ালগও করে থাকি। এবার 26শে আগস্ট আমরা একটি পলিসি ডায়ালগ করেছিলাম, এবং এই পলিসি ডায়ালগে আমরা পলিসি মেকার থেকে শুরু করে একাডেমিয়া, বিজনেস কমিউনিটি, সিভিল সোসাইটি সবাইকে রাখি, এবং এখানে আমরা স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। নেক্সট, এই বছর আমরা অনলাইন জার্নালিস্টদের জন্য একটি জার্নালিস্ট ক্যাপাসিটি বিল্ডিং ফর জার্নালিস্ট নিমকোতে আমরা একটি ট্রেনিংয়ের আয়োজন করে থাকি সারাদিন ব্যাপী। সেখানে প্রায় 30 জনের মতো সাংবাদিক অংশগ্রহণ করে, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা থেকে তারা অংশগ্রহণ করে, এবং এটা ছিল আমাদের আরেকটি ইভেন্ট এই বছরে। এই বছর ইউএন আইজিএফ এর রিকোয়েস্টে আমরা রিমোট হাব বাংলাদেশ করে থাকি 6 থেকে 10 ডিসেম্বর, যেটা ওয়াইডব্লিউসিএ ইকবাল রোডে আয়োজিত হয়, এবং এখানে আমাদের সাথে প্রায় 40 জনের মতো ইয়ুথ এবং বিভিন্ন ডিস্টিংগুইশ গেস্ট এবং বাংলাদেশ থেকে আরও যারা বিভিন্ন কমিউনিটি বিলং করে মাল্টি স্টেক হোল্ডার ফর্মুলা তারা অংশগ্রহণ করেছিলেন, এবং সবাই রিমোট হাবের মাধ্যমে আমরা পোল্যান্ডে আইজিএফ এর সাথে সরাসরি সম্পৃক্ত হয়েছিলাম, এবং এটি ছিল আমাদের খুব অ্যাক্টিভ একটি ইভেন্ট। নেক্সট, আমাদের ফোরামের সবচাইতে বড় অ্যাচিভমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন 2009 সালে আজকে আমাদের চেয়ারপারসন যে উপস্থিত আছেন উনার নেতৃত্বে আমরা যখন শার্ম এল শেখে যাই ইজিপ্টে 2009-এ, সেখানে আমরা আইক্যানের সিইওর সাথে দেখা হয়, এবং সেখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে চিফ গেস্ট আহসানুল্লাহ কিনু স্যার। উনি রিকোয়েস্ট করেন আইক্যানের সিইওকে যে .বাংলা ডোমেইনটা আমাদেরকে দিতে হবে, এবং সেটা কিভাবে প্রক্রিয়াটা শুরু করা যায়, এবং উনি সে প্রক্রিয়াটা শুরু করার জন্য বাংলাদেশে এসেই 2010 সালে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন, এবং প্রধানমন্ত্রীর উদ্যোগে আজকে আমাদের এখানে উপস্থিত আছে রাকিব ভাই, রাকিবুল হাসান। উনি তখন তৎকালীন বিটিআরসিতে কর্মরত ছিলেন। উনি বিষয়টাকে লিডারশিপ নেয়, এবং বিটিআরসি, বিএইচএফ এবং আমরা বিভিন্ন স্টেক হোল্ডার মিলে 2010 থেকে 2016 পর্যন্ত এই কাজটা করে থাকি, এবং করে .বাংলা কান্ট্রি ডোমেইনটাকে আমরা অ্যাচিভ করি, যেটা আমাদের কান্ট্রি ডোমেইনের ওয়েব ম্যানেজমেন্টে খুবই একটা বড় মাইল ফলকভাবে আমি মনে করি। এটা আমাদের বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের একটা বড় সাকসেস আমি মনে করি। আরেকটা আমরা কাজ করেছি সেটা হচ্ছে বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম 2015-এ আইক্যান রুট জোন LGR প্রজেক্ট একটা নেয়। সে প্রজেক্টের আন্ডারে টপ লেভেল ডোমেন এবং সেকেন্ড লেভেল ডোমেনে ওয়েবে যে আমরা ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেটাকে বাংলা কিছু ল্যাঙ্গুয়েজে তারা ট্রান্সফার করার উদ্যোগ নেয়। সেটার মধ্যে কিছু ল্যাঙ্গুয়েজ আছে, বাংলা ছিল, হিন্দি ছিল, গুজরাটি ছিল, গুরমুখী ছিল, কান্নাডা ছিল, মালায়াম ছিল, ওড়িয়া ছিল, তামিল এবং তেলেগু ভাষা ছিল। তার মধ্যে একটি ভাষা ছিল বাংলা। কিন্তু দুঃখজনক হলেও 2015 সালে আমরা এই প্রক্রিয়ার সাথে সংযুক্ত হতে পারিনি।
যখন বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের নজরে আসে তখন আমরা 2017 সালে আইকানের সাথে যোগাযোগ করি এবং আমরা বলি যে বাংলাদেশকে ছাড়া এবং বাংলাদেশ কমিউনিটিকে ছাড়া এই প্রজেক্টটাকে কি আপনারা সাকসেস করাটা ঠিক হবে না। তখন তারা আমাদেরকে সম্পৃক্ত করে এবং পর্যায় করে আমরা বিটিআরসিকে সম্পৃক্ত করতে পারি এই প্রক্রিয়ার সাথে, এবং এই প্রক্রিয়ার সাথে সংযুক্ত করে আমাদের বর্তমান পোস্ট অ্যান্ড টেলিকম মিনিস্টারও এটার সাথে আমাদের সাথে সম্পৃক্ত হয় এবং আমরা বাংলা ভাষায় ওয়েব অ্যাড্রেসটাকে লেখার জন্য আমরা এই কাজটা সাকসেসফুলি করি। এখন যে কেউ বাংলা ভাষায় ওয়েব লিখতে ডোমেইন কেনাকাটা করতে পারবেন এবং ইমেলও এই তথ্যটা আদান প্রদান করতে পারবেন। তো এইবার ছিল আমাদের 2021 সালে বাংলাদেশের 16তম বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম। এখানে আপনারা প্রজেক্টরের ছবিটা দেখতে পাচ্ছেন, যেটা আমরা 29 তারিখে আয়োজন করেছিলাম এবং সেটা খুব 29 তারিখের দিনের অংশগ্রহণটা খুব সাকসেসফুলি ছিল এবং সেখানে আমাদের চিফ গেস্ট হিসাবে উপস্থিত ছিলেন পোস্ট অ্যান্ড টেলিকম মিনিস্টার মোস্তফা জব্বার স্যার। তো আমরা সেখানে আমাদের যে বিষয়টা ছিল সেই বিষয়ের উপর বেশ চমৎকার মিনিংফুল ইন্টারনেট উপর আলোচনা হয়। আমাদের 2016তম বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম আমরা হাইব্রিড মডেলে করেছি, তাই আমরা প্রথম দিন আমরা একটু ফিজিক্যাল করেছি, আবার দ্বিতীয় দিন আমরা ভার্চুয়াল মোডে করেছি এবং আজকে যে তৃতীয় দিন সেটা আমরা ফিজিক্যালি ফেস টু ফেস আমরা করছি। তো আজকে সারাদিনে আমরা 5টি সেশন করছি, আজকে আমাদের শেষ সেশন। তো আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি, এই বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। তো আমি চলে যাচ্ছি আমাদের আজকের অধিবেশনে। ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়েছে আনির চৌধুরী, পলিসি অ্যাডভাইজার, গভর্নমেন্ট অফ বাংলাদেশ অ্যান্ড ইউএনডিপি। আপনাকেও স্বাগত জানাচ্ছি আনির ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ডিস্টিংগুইশ স্পিকার হিসাবে AHM বজলুর রহমান, চিফ এক্সিকিউটিভ অফিসার, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন। বজলু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার কিছু বলার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম 16তম ফোরামের মাননীয় প্রধান অতিথি হিজ এক্সেলেন্সি মিস্টার হাসানুল হক ইনু এমপি, চেয়ারপারসন বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম এবং চেয়ারম্যান পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি ফর মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। আমাদের মাঝে 3 জন তারকা উপস্থিত হয়েছেন, সেলিব্রিটি বলা যায়। একজন হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মিস্টার রাকিবুল হাসান, যিনি অত্যন্ত চমৎকার কাজ করেছেন। একটুক্ষণ আগে অনুভাইয়ের প্রেজেন্টেশন আপনারা দেখেছেন। আসুন আমরা রাকিব ভাইয়ের জন্য একটা হাততালি দেই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মালালা ফান্ড ইন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিস্টার মোশাররফ তানসেন, যিনি এডুকেশন নিয়ে দীর্ঘদিন বাংলাদেশে কাজ করছেন এবং এখন নোবেল লরিয়েট মালালা কর্তৃক প্রতিষ্ঠিত মালালা ফান্ডের তিনি বাংলাদেশের কর্ণধার। আসুন ওনার জন্য একটা হাততালি দেই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মিস্টার আনির চৌধুরী, তাকে আপনারা সবাই নামে চিনেন। তিনি দীর্ঘদিন থেকে বাংলাদেশে কাজ করছেন, বর্তমানে পলিসি অ্যাডভাইজার গভর্নমেন্ট অফ বাংলাদেশ এবং ইউএনডিপি। আমাদের যে ডিজিটাল বাংলাদেশ প্রক্রিয়া চলছে সেখানে তিনি নেতৃত্ব দিচ্ছেন। আনির ভাইয়ের জন্য একটা হাততালি। এবং আমাদের এই ইন্টারনেট গভর্নেন্স ফোরামের অভিভাবক, যার নেতৃত্বে আমরা এই ইন্টারনেট গভর্নেন্স ফোরাম চালিয়ে যাচ্ছি, আমাদের সকলের ইনু ভাই, তার জন্য একটা হাততালি। এবং আমাদের ইন্টারনেট গভর্নেন্স ফোরামের সেক্রেটারি জেনারেল মিস্টার আব্দুল হক অনু, ওনার জন্য একটা হাততালি আশা করছি। আপনাদেরকে শুভ বিকাল জানাই। আমার উপর দায়িত্ব পড়েছে যে ইমপ্লিমেন্টেশন অফ দ্য রিকমেন্ডেশন অফ হাই লেভেল প্যানেল অন ডিজিটাল কোঅপারেশন। আমাদের জাতিসংঘের সেক্রেটারি জেনারেল মহোদয় যে রোডম্যাপটি ডিক্লেয়ার করেছেন, সেই রোডম্যাপটি একটু জানানো আপনাদেরকে এবং আমাদের সকলের কর্মকাণ্ডগুলোকে রোডম্যাপের সাথে কিভাবে আমরা সাপ্লিমেন্ট কমপ্লিমেন্ট করতে পারি সেই ব্যাপারে আমাদের পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করা। আপনারা জানেন যে আমাদের যে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল দ্বিতীয় মেয়াদে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। তো দ্বিতীয় মেয়াদে দায়িত্বভার গ্রহণের শেষের দিকে বার্লিনে 2019 সালে 14তম ইন্টারনেট গভর্নেন্স ফোরাম অনুষ্ঠিত হয়
এবং সেই ফোরামে উনি ঘোষণা করেছিলেন যে উনি খুব শীঘ্রই একজন এনবয় অন টেকনোলজি নিয়োগ করবেন, অর্থাৎ জাতিসংঘের যে সেক্রেটারি জেনারেল তার একজন এনবয় নিয়োগ করবেন, তার নাম হবে এনবয় অন টেকনোলজি, যিনি বিশ্বের এই যে আইসিটিকে কেন্দ্র করে, আইসিটি ফর ডেভেলপমেন্টকে কেন্দ্র করে, ইন্টারনেটকে কেন্দ্র করে যতগুলো কার্যক্রমগুলো চলছে, তিনি জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের পক্ষ থেকে সেগুলোকে একটু লুক আফটার করবেন। এবং তিনি একটি অফিস তৈরি করে দিলেন, অফিস অফ দ্য সেক্রেটারি জেনারেল এনবয় অন টেকনোলজি, এবং যথারীতি তিনি এই অফিস এখন ওনার সেক্রেটারিয়েটে, জাতিসংঘের যে সেক্রেটারিয়েট সেখানে কাজ করছে, অফিস অফ দ্য সেক্রেটারি জেনারেলস এনবয় অন টেকনোলজি। আমরা দেখতে পেলাম 16তম যে ইউএন আইজিএফ অনুষ্ঠিত হয়েছে এই বছর আপনার পোল্যান্ডে। কোভিডের কারণে আমরা ডেলিগেশন এখান থেকে নিয়ে যেতে পারি নাই, বাট আমাদের বেশ কয়েকজন বাংলাদেশ থেকে জয়েন করেছে। আর আপনারা একটুক্ষণ আগে দেখলেন যে আমরা রিমোটের মাধ্যমে, রিমোট হাবের মাধ্যমে আমাদের বাংলাদেশ ইউথ আইজিএফের যেই কর্মীবৃন্দ ছিলেন তাদের নেতৃত্বে আমরা এই ঢাকাতে বসেই আমরা পোল্যান্ডে যে সকল ঘটনা ঘটেছে সেগুলো আমরা অবলোকন করেছি, এবং এখান থেকেই আমরা নানা ধরনের প্রশ্ন জবাব, অর্থাৎ এক ধরনের অংশগ্রহণ আমরা করতে পেরেছিলাম। এখানে মূল থিম ছিল এই বছরের ইউএনআইজিএফের যে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন অ্যান্ড হিউম্যান রাইটস। এখানে মানবাধিকারকে গুরুত্ব দেওয়া হয়েছে, সোশ্যাল ইনক্লুশনকে বাদ যাবে না কেউ, তাদেরকে এখানে এই বছর গুরুত্ব আরোপ করা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারনেটের প্রক্রিয়ায়, ইন্টারনেট গভর্নেন্স প্রক্রিয়ায় আমাদের অনেক জনগোষ্ঠী কিন্তু বাদ আছে। বিশেষ করে আমাদের সমতলের আদিবাসী, পাহাড়ের আদিবাসী, আমাদের যারা দলিত জনগোষ্ঠী, আমাদের যারা খেতে খামারে কাজ করে, সেই সকল হাল্লা চাষা, আমরা যে সকল ফ্যামিলি থেকে বড় হয়ে এসেছি, সেখানে এদের ইনক্লুশনটা আমরা এখনো করতে পারি নাই। এটা একটা বড় ফোকাস এরিয়া ছিল। আরেকটা ছিল ইউনিভার্সাল অ্যাক্সেস অ্যান্ড মিনিংফুল কানেক্টিভিটি। সকালবেলা এই মিনিংফুল কানেক্টিভিটির ব্যাপারে অনেক আলোচনা আপনারা করেছেন, যে অ্যাফোর্ডেবিলিটি, দামের কারণে অনেকে ইন্টারনেটে ঢুকতে পারে না, ইন্টারনেট স্লো, তারপরে এই যে করোনাকালে মাননীয় প্রধানমন্ত্রী গতকালকেও বলছেন যে অনলাইন শিক্ষাকে আমাদের কার্যকর রাখতে হবে। এবং সেখানে আমরা দেখছি যে আরবান শহর ছাড়া রুরাল এলাকায় কিন্তু আমাদের যেটা সরকারেরই একটা সার্ভে করেছে ব্যান্ডবেস, সেখানে আমরা দেখছি পরে 70% থেকে 75%ই কানেক্টিভিটি পায় নাই। তো এগুলো আমাদের এই বছরের জাতিসংঘের যে ফোকাস ছিল এটা। এরপরে ইমার্জিং অ্যান্ড ক্রস কাটিং ইস্যু এরিয়া ছিল ইমার্জিং রেগুলেশন, যেটা আমাদের প্রধান অতিথি একটুক্ষণ আগেও বলেছেন, ই কমার্সের ক্ষেত্রে মার্কেট স্ট্রাকচারটা কী হবে, কন্টেন্ট কী হবে, ডাটা অ্যান্ড কনজিউমার রাইটস অ্যান্ড প্রোটেকশন। কনজিউমার রাইটস, যারা ইন্টারনেট কিনেন, যারা কিনেন, ডিজিটাল প্রক্রিয়া যারা আছেন, তাদের রাইট কতটুকু এখানে এনশিওর করা আছে। আমরা দেখতে পাই এখানে আমাদের রাইটস, যারা কনজিউমার রাইটস, এখানে জিরো। কনজিউমার রাইটস একটা বেশি এখানে নাই, কনজিউমাররাও বেশি একটা অ্যাওয়ার না। এখানে ছিল এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। আমরা এই বছরই দেখতে পেলাম যে আমাদের ইন্টারনেট কিভাবে ক্লাইমেট চেঞ্জে কাজ করতে পারে, এবং ইন্টারনেটকে ব্যবহারের মাধ্যমে ক্লাইমেট চেঞ্জে কিভাবে অবদান রাখা যায়। পরের যে এরিয়া ছিল ইনক্লুসিভ ইন্টারনেট গভর্নেন্স, ইকোসিস্টেম অ্যান্ড ডিজিটাল কোঅপারেশন, এটা একটা ব্যাপার ছিল। আরেকটা ছিল যে ট্রাস্ট, সিকিউরিটি অ্যান্ড স্টেবিলিটি। এই ব্যাপারে আমাদের মাননীয় প্রধান অতিথি তার পর্যায়ক্রমে পরবর্তীতে আশা করছি তিনি বক্তব্য রাখবেন। আমি এই পর্যায়ে চলে যাই যে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল তিনি একটা হাই লেভেল প্যানেল করে দিয়েছিলেন ডিজিটাল কোঅপারেশনটা যাতে করে দেশে দেশে, অঞ্চলে অঞ্চলে বাস্তবায়িত হয় এবং ব্যালেন্স হইতে বাস্তবায়িত হয়। সেই জন্য তিনি 2018 সালে একটা কমিশন করে দিয়েছিলেন। কমিশনের নাম ছিল হাই লেভেল প্যানেল অন ডিজিটাল কোঅপারেশন। এই কমিশন অনেক খেটে খুঁটে কাজ করে তারা একটা রিপোর্ট প্লেস করে তার কাছে, দি এইজ অফ দ্য ডিজিটাল ইন্টারডিপেন্ডেন্স নাম দিয়ে 2019 সালে এই রিপোর্ট পাবলিশ হয়, এবং জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে এই রিপোর্টকে গ্রহণ করে। পরবর্তীতে তিনি রিপোর্ট গ্রহণই করেননি। তিনি বললেন যে এই রিপোর্ট যাতে রিপোর্ট আকারে না থাকে, এই রিপোর্টকে কেন্দ্র করে যাতে কাজ হয়, সেই জন্য তিনি একটা রোড ম্যাপ ডিক্লেয়ার করলেন। সেই রোড ম্যাপের নাম হচ্ছে দি সেক্রেটারি জেনারেলস রোড ম্যাপ অফ ডিজিটাল কোঅপারেশন। অর্থাৎ এই রোড ম্যাপকে কেন্দ্র করে যাতে দেশে দেশে, অঞ্চলে অঞ্চলে এই রোড ম্যাপকে বাস্তবায়ন করা যায়। তিনি 11ই জুন 2020 সালে
এই রোডম্যাপ বিশ্ববাসীর উদ্দেশ্যে উনি ডিক্লেয়ার করেন এবং জাতিসংঘকে রিকোয়েস্ট করেন জাতিসংঘের যত প্রোগ্রাম আছে, ফান্ড আছে, সবাইকে যাতে করে তারা এই সেক্রেটারি জেনারেলের রোডম্যাপের সাথে তাদের কার্যক্রমকে হারমোনাইজড করে। বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম যেহেতু ইউএন ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বাংলাদেশের ফোরাম, সেহেতু আমাদের উপরও একটু দায়িত্ব আছে যাতে করে সেক্রেটারি জেনারেলের যে রোডম্যাপটি রয়েছে সেই রোডম্যাপটি বাংলাদেশে কিভাবে বাস্তবায়ন করা যায় এবং সেই রোডম্যাপ বাস্তবায়ন করতে গেলে কি চ্যালেঞ্জ আছে অথবা কোথায় কোনো গ্যাপ আছে ইত্যাদির উপর আলাপ আলোচনা শুরু করা। এই জন্যে আমরা 16তম বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের শেষের অধিবেশনে আমরা এই রিপোর্টটিকে আলাপ আলোচনার জন্য রেখেছি। আমি এখন চলে যাচ্ছি কি আছে রোডম্যাপে। রোডম্যাপে মোট 8টি দফা আছে। প্রথম 4টি দফা দেখুন। একটি দফা হলো অ্যাচিভিং ইউনিভার্সাল অ্যাফোর্ডেবল কানেক্টিভিটি বাই 2030, অর্থাৎ এসডিজিকে কেন্দ্র করে 2030 আমাদের যে এজেন্ডা আছে বলা হয়েছে যে ইউনিভার্সাল অ্যাফোর্ডেবল কানেক্টিভিটি করতে হবে। কানেক্টিভিটি করলেই হবে না, সেটা অ্যাফোর্ডেবল হইতে হবে। 2 নম্বর ওনার পয়েন্ট ছিল প্রমোটিং ডিজিটাল পাবলিক গুডস টু ক্রিয়েট এ মোর ইকুইটেবল ওয়ার্ল্ড। তিনি ইকুইটেবল ওয়ার্ল্ডের দিকে এখানে একটা 2 নম্বর দফাতে উনি এখানে গুরুত্ব আরোপ করেছেন। 3 নম্বর যেটা ছিল সেটা হলো এনশিওর ডিজিটাল ইনক্লুশন ফর অল ইনক্লুডিং দ্য মোস্ট ভার্নারেবলের ক্ষেত্রে আমরা আমাদের অধিবেশনের প্রথম দিন, ইন্টারনেট গভর্নেন্সের প্রথম দিন হাওর বাওর জলাশয়ে হাওর বাওর চরাঞ্চলকে কেন্দ্র করে আমরা সরকারের 2টো উদ্যোগ দেখেছি এবং আমরা প্রাইভেট সেক্টরেরও একটি উদ্যোগ দেখেছি যাতে করে মোস্ট ভার্নারেবল এলাকাগুলো কাভারেজের আওতায় আসে। এগুলি যাতে করে আরও অর্থবহ হয় সে ব্যাপার। আরেকটা হলো যে স্ট্রেনথেনিং ডিজিটাল ক্যাপাসিটি বিল্ডিং। এখানে সকালের আলোচনা তো এসছে উইমেন আইজিএফ এর ক্ষেত্রে, বিশেষ করে যে উইমেনদের দক্ষতা বিনির্মাণে যদি ইনভেস্টমেন্ট করা হয় এটা আমরা 4 নম্বর ইয়েতে দেখতে পাচ্ছি। আমরা 5 নম্বরে দেখতে পাচ্ছি এনশিওরিং দ্য প্রোটেকশন অফ হিউম্যান রাইটস ইন দ্য ডিজিটাল এরা। এটাকে গুরুত্ব আরোপ করেছেন উনি 5 নম্বরে। 6 নম্বরে বলছেন সাপোর্টিং গ্লোবাল কোঅপারেশন অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে আমাদের আনিস চৌধুরী ভাই এসছেন, তিনি যখন লেখাপড়া করেন তখন ওনার একটা অন্যতম সাবজেক্ট ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এত বছর পরে এসে তিনি এখন আবার এখন আপনার সাবজেক্ট আনির ভাই আমাদের জাতিসংঘ সেক্রেটারি জেনারেল গুরুত্ব আরোপ করেছেন। 7 নম্বরের পয়েন্ট ছিল প্রমোটিং ডিজিটাল ট্রাস্ট অ্যান্ড সিকিউরিটি এবং 8 নম্বরে সর্বশেষ যেটা বিল্ডিং এ মোর ইফেক্টিভ আর্কিটেকচার ফর ডিজিটাল কোঅপারেশন। এই 8টি দফা মূলত জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আমাদেরকে দিয়েছেন। এই 8 দফাকে কেন্দ্র করে আমাদের একটু পিছনে একটু প্লিজ, আরেকটা পিছনে। ওকে, এখানে আমরা 3টি জিনিস দেখতে পাচ্ছি। ওনার রিপোর্টের মূল সুর যদি 8 দফাকে আমরা সংক্ষেপে অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো 8 দফার মূল সারমর্ম হচ্ছে কানেক্ট, রিসপেক্ট এবং প্রোটেক্ট। এই 3টা মূল বাণীর মাধ্যমে তিনি বিশ্ববাসীর উদ্দেশ্যে 8 দফা সাবমিট করেছেন। আমরা এখন পরের স্লাইডে চলে যাচ্ছি। এখানে আমরা 3টা এরিয়া দেখতে পাচ্ছি। 3টা এরিয়া এখানে দেখবেন যে একটা হলো ডিজিটাল সোসাইটি রাইটস এবং গভর্নেন্স, আরেকটা হলো ডিজিটাল ইকোনমি এবং আরেকটা হলো ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অ্যাডাপ্টেশন। অর্থাৎ আমাদের ইন্টারনেটকে কেন্দ্র করে আমাদের যে সোসাইটি গড়ে উঠছে সেই সোসাইটিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ডিজিটাল ইকোনমিতে ইন্টারনেট কিভাবে অবদান রাখছে, বিশাল এক অবদান। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ই কমার্স, ডিজিটাল ট্রেড, স্টার্ট আপ, ডিজিটাল ট্যালেন্ট পুল, নানা ধরনের কর্মকাণ্ড শুরু হয়ে গেছে এবং প্রতিদিন ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কত টাকা লেনদেন হচ্ছে শহর থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে, বিশাল এক এখানে মার্কেট আবির্ভূত হয়েছে। আমরা যদি দেখি ডিজিটাল সোসাইটির দিকে তাহলে দেখতে পাবো এখানে ডিজিটাল রাইটস, ডিজিটাল ইন্টারনেট গভর্নেন্স, সিভিল সোসাইটি, মিডিয়া এবং ডিজিটাল গভর্নমেন্ট। ডিজিটাল গভর্নমেন্টে আমরা দেখতে পাই এই যে কোভিডকালীন সময়ে আমাদের যে ডিজিটাল গভর্নমেন্ট কিভাবে কাজ করলো, ই হেলথ, ই এডুকেশন, ই ট্রেড, ই এগ্রিকালচার, ই এডুকেশন, এগুলো আমরা এখানে দেখতে পেয়েছি তার ব্যবহারটা। সর্বশেষ যেটা সেটা ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অ্যাডাপ্টেশন। আমরা দেখতে পাই ডিজিটাল ডিভাইডসের মাত্রা বেড়ে গেছে, মানুষের সাথে মানুষের ডিজিটাল ডিভাইড বেড়ে গেছে। যার অর্থ আছে সে ডিজিটাল ডিভাইস কিনেছে, যার অর্থ নাই সে কিনতে পারে নাই। এখানে বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে।
এখন জিজ্ঞেস করে যে বোমার ফেসবুক আছে কিনা, মোবাইল আছে কিনা, যদি নাই তার সাথে যোগাযোগও নাই। তাহলে এই যে ডিজিটাল ডিভাইডটাকে কীভাবে ডিজিটাল ব্রিজে আনা যায় সেটা একটা এরিয়া। ডিজিটাল লিটারেসির ক্ষেত্রে আমাদের বড় একটা অভাব আছে, এটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করব, এটা একটা ক্ষেত্র। অ্যাফোর্ডেবিলিটি নিয়ে অনেক কথা হচ্ছে, আনির ভাই হয়তো পরের দিকে কিছু বলবেন। কানেক্টিভিটি নিয়েও অনেক কথাবার্তা হচ্ছে। এইগুলো এখন আমাদের কাছে বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আশা করছি যে এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করলে আমরা ইনক্লুশনে পৌঁছতে পারবো, ইমার্জিং টেকনোলজিকে ব্যবহার করতে পারবো, জিও পলিটিক্যাল পজিশনিং নিতে পারবো, এবং সাইবার সিকিউরিটিতে আমরা এক ধরনের শক্ত অবস্থান গ্রহণ করতে পারবো। এতটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ বজলু ভাই, চমৎকার এবং সাবলীল ভাষায় উপস্থাপন করার জন্য। বিষয়টি একটু জটিল, তারপরেও আপনি এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আশা করি আমাদের পরবর্তী প্যানেলিস্টরা এই বিষয়ে আরও আমাদেরকে ইনরিচ করবেন। আমি এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্যানেলিস্ট। গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত আছেন ডাটা সায়েন্স বুকের অথর এবং লেফটেন্যান্ট কর্নেল রাকিবুল হাসান। রাকিবের ব্যাকগ্রাউন্ডটা অনেক বড়। উনি যেহেতু লেফটেন্যান্ট কর্নেল আর্মিতে, কিন্তু তারপর উনি বিটিআরসিতে দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন, তারপরে উনি এনটিএমসিতে ছিলেন। প্লিজ ওয়েলকাম রাকিবুল হাসান ভাই। রাকিব ভাই, আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ। আমি স্যার সরাসরি শুরু করি সমস্যা। স্যার যে জিনিসটা হচ্ছে পুরো জিনিসে টাইমিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। টাইমিং মানে আমরা আসলে অনেক আগে থেকে আমরা অনেক কিছু চেষ্টা করছিলাম, বাট এখন দেখছি যে দেখেন যে এখন চাল ডাল বলেন, আজকে আস্তে আস্তে কিন্তু সব কিছুই কিন্তু একটা কালমিনেশন পয়েন্টে আসছে। মানে এটা কিন্তু আমরা কখনো চিন্তা করতে পারিনি আগে যে এটা সম্ভব বা ওইটা সম্ভব, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার একটা লেভেলে ডেভেলপ হয়ে আসছে। আপনি দেখবেন যে 4G 5G, তারপর হচ্ছে কি ব্রডব্যান্ড কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। সরকার কিন্তু এখন এক দেশ এক রেট, এই যে একটা ব্যাপার যে 500 টাকা বা এই যে একটা লেভেলে, মানে টাইমিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এই টাইমিং হওয়ার কারণেই কিন্তু আমরা কিন্তু এই মুহূর্তে আমাদের দেশেও কিন্তু একটা ইউনিকর্ন, আমরা কিন্তু কখনো চিন্তা করতে পারিনি যে বাংলাদেশের মতো জায়গাটা ইউনিকর্ন আসবে। ইউনিকর্ন মানে হচ্ছে গিয়ে একটা ঘোড়ার মতো জিনিস, $1 বিলিয়ন একটা কোম্পানি। মানে আমাদের আশেপাশের দেশে কিন্তু $1 বিলিয়ন কোম্পানি কিন্তু হয়ে গেছে কয়েকটা। আমাদের আশেপাশের দেশে কিন্তু প্রচুর $1 বিলিয়ন কোম্পানি হচ্ছে, কারণ দে আর জেনারেটিং লট অফ রেভিনিউ। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই টাইমিংটা কেন ইম্পর্টেন্ট, বিকজ ইনফ্রাস্ট্রাকচার রেডি অলমোস্ট, এবং সেখানে ডিজিটাল বাংলাদেশের জন্য যা যা দরকার, স্পেকট্রাম থেকে শুরু করে 5G স্পেকট্রাম সব কিছু যাচ্ছে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে স্মল স্ক্রিন। আমরা যতই ভাবি না কেন স্মল স্ক্রিন, কিন্তু স্মল স্ক্রিন ইজ নট ফর প্রোডাক্টিভিটি, স্মল স্ক্রিন ইজ ফর কনজিউমিং। আমরা সারা জীবন স্মল স্ক্রিন হচ্ছে আমরা শুধু কনজিউম করবো, বাট ওয়েন ইউ আর গোয়িং টু মানে প্রডিউস সামথিং, আপনারা একটা জিনিস বুঝেন যে স্মল স্ক্রিন আমরা সারা জীবন কি শুধু কনজিউম করতে থাকবো, নাকি আমরাও প্রডিউস করবো? দেন উই হ্যাভ টু মুভ ফ্রম স্মল স্ক্রিন টু বিগ স্ক্রিন। বিগ স্ক্রিন মানে কি? ব্রডব্যান্ড। আমাকে ব্রডব্যান্ড লাগতে হবে। এই যে ব্রডব্যান্ডের জন্য কিন্তু এখন সরকার অনেক 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 জায়গায় কিন্তু ছাড় দিয়েছে। বিটিসিএল অনেক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে, এনটিটিএন অনেক কিছু জায়গায় কাজ করতেছে, আইএসপি লেভেলে কিন্তু বহু জায়গায় কিন্তু কাজ করছে। তার মধ্যে কি আমাদের স্মল স্ক্রিনে যেসব আমরা শুধু কনজিউম করতাম, এটা দেখি ওটা দেখি, নেটফ্লিক্স দেখি, স্পটিফাই শুনি, কিন্তু আমাদের প্রোডাকশন কোথায়, যেখানে আমি আমার সার্ভিস সেল করব? আই নিড বিগ স্ক্রিন। এই যে টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এই টাইমিংয়ের জন্যই কিন্তু বারবার বলছি যে আমাদের এই জায়গাগুলোতে কাজ করতেছে। থার্ড পয়েন্ট, এডুকেশন। মানে পৃথিবীতে যে একটা কথা বলা হয় যে সলিউশন টু অল প্রবলেম ইজ এডুকেশন। এডুকেশন উইল সলভ এভরিথিং, এবং সেই এডুকেশন নেওয়ার জন্য আমরা কিন্তু সেই লেভেলে কিন্তু চলে আসছি। আজকে আপনি দেখেন আশেপাশে দেখে, মানে সেই খান একাডেমি তো আমরা শুনে আসছি, কিন্তু দেখেন খান একাডেমির মতো ছোটো ছোটো জিনিস কিন্তু আশেপাশে বাইজু, মানে পাশের দেশে বাইজু একটা ছোট অ্যাপ কোম্পানি, একটা ছোটো একটা অ্যাপ, এই অ্যাপটা $1 বিলিয়ন কোম্পানি হয়ে গেছে। বাইজু কি করে? ওই হচ্ছে গিয়ে বাচ্চাদের ওই সব বাচ্চাদের কোচিংগুলো এই অ্যাপের মধ্যে হয়। $1 বিলিয়ন কোম্পানি। ওয়াই? বিকজ আমাদের এশিয়ান বাবা মা বাচ্চাদেরকে বলে যে ভাই পড়ালেখা ছাড়া কিছু নাই, পড়ালেখা এশিয়ান কালচার।
এই চায়নারও একই অবস্থা। চাইনিজ লোক যখন আমেরিকা যায় প্রথমে বলে পড় পড়, পড়া ছাড়া গতি নেই। এই জন্য চাইনিজ ইন্ডিয়ান দে আর গোয়িং আপ। সো আমি বলছি যে আমাদের যারা প্যারেন্টস, মানে আমি এখন প্যারেন্টস, আমি প্যারেন্টস হিসেবে কিন্তু আমার বাচ্চাকে বলি ভাই পড়াশোনা ছাড়া কিছু নাই। সো পড়াশোনা, এডুকেশন ইজ দ্য নেক্সট ফ্রন্টিয়ার। সেই এডুকেশনের জন্য ইনফ্রাস্ট্রাকচার রেডি, টাইমিং রেডি, সব কিছু রেডি। এখন এখানে সরকার কিন্তু এডুকেশন নিয়ে কিন্তু অনেক জায়গায় ইয়ে করছে। 10 মিনিট স্কুল, হঠাৎ করে 10 মিনিট স্কুল এত এত কোথায় চলে যাচ্ছে? কিভাবে তারা একটা চমৎকার একটা বিশাল মনে করেন যে 400-500 ঘন্টার একটা কন্টেন্ট তারা মাত্র 450 টাকা দিতে পারতেছে। স্কেল, ইট ইজ স্কেল, ইট হ্যাজ গন টু এন স্কেল, যে স্কেলে তারা এই অল্প টাকায় দে ক্যান ডু এভরিথিং। সো আই গো ব্যাক টু দিস টাইমিং, যে টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই টাইমিং যদি আমরা না নিতে পারি, এখন এই টাইমিংয়ে আমাদের দেশে যে ডিজিটাল ডিভিডেন্ড যে বলছে, এবং যেখানে আমাদের ইয়াং জেনারেশন যে বাচ্চাগুলো বা আমাদের যে ইয়াং জেনারেশন, থিঙ্ক অফ ইউরোপে সব হচ্ছে কি এইজড পপুলেশন। পৃথিবীতে সব দেশে কিন্তু ওই টাইমটা আসে না, আমাদের দেশে সেই টাইমটা আসছে। ইয়াং জেনারেশন আমাদের 65% হচ্ছে ইয়াং জেনারেশন। এই সময়টা যদি আমরা না নিতে পারি, ভবিষ্যতে কিন্তু আমরা নিতে পারবো না। ইউরোপ কিন্তু এখন মানে এইজিং হচ্ছে সব বেশিরভাগ লোকজন হচ্ছে কি 65-এর উপরে লোকজন হচ্ছে কি বয়স্ক। সো আমাদের এই ইয়াং জেনারেশনকে যদি নলেজ না দেওয়া হয়, তাদেরকে স্কিল না দেওয়া হয়, তাদেরকে ঠিকমতো ফ্রন্টিয়ার স্কিল না দেওয়া হয়, তাহলে আমাদেরকে সারা জীবন লোকজন দোষারোপ করবে যে তোমরা তো জানতা, তোমরা তো বুঝতা, তোমাদের ইয়ে ছিল যে কীভাবে ইয়াং ছেলেদেরকে তুখার করে দিতে হবে, মাথা শার্প করে দিতে হবে। এখন মাথা বেচা ছাড়া কোনো গতি নাই, মাথা বেচতে হবে। আর মাথা বেচার জন্য কি প্ল্যাটফর্ম, ইনফ্রাস্ট্রাকচার এবং এডুকেশন, এবং এডুকেশনের জন্য প্রচুর প্ল্যাটফর্ম। এখন আপনি ফেসবুকে দেখেন যে কত নতুন নতুন কোম্পানি আসতেছে যারা এডুকেশন নিয়ে কাজ করতে চায়। আগের প্ল্যাটফর্মের মধ্যে উনি একটা কথা বলছিলেন যে এডুকেশন নিয়ে, ওই যে স্কিল নিয়ে কিছু কিছু ব্যাপার উনি বলছেন যে কীভাবে হচ্ছে। সো নেক্সট ফ্রন্টের এই এডুকেশন। আর লাস্টে হচ্ছে গিয়ে বিটিআরসি। অলরেডি কিন্তু আমি যেহেতু বিটিআরসিতে 7 বছর ছিলাম, এনটিএমসিতে প্রায় 6 বছর ছিলাম, তো আমি বলছি যে এখন আমরা দেখছি যে কিভাবে ব্রডব্যান্ড স্পেকট্রাম ঠিক আছে, স্মল স্ক্রিন ঠিক আছে, স্মল স্ক্রিনের দরকার আছে, বাট ইট ইজ এ স্টপ গ্যাপ সলিউশন। স্মল স্ক্রিন ইজ এ স্টপ গ্যাপ সলিউশন। উই উইল মুভ ইন টু দ্য বিগ স্ক্রিন। সো বিগ স্ক্রিনের জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার অলমোস্ট রেডি। টাইমিং। অসংখ্য ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ রাকিবুল হাসান। রাকিব ভাই তো বিজ্ঞজন, আমরা চাই যে আপনি এখন কিছু সময় আমাদের সাথে দিবেন, এবং আমাদের সামনে যে বিডিসি হবে 2022-তে, সেখানে আমরা আপনাকে পাবো, এবং ইউথ আইজিএফে আমরা আপনাকে পাবো। এই জন্য আগে থেকে আপনাকে বুক করে রাখলাম। ধন্যবাদ রাকিব ভাই। আমাদের মাঝে এখন উপস্থিত আছেন গেস্ট অফ অনার হিসাবে মোশাররফ তানসেন, ইন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশ মালালা ফান্ড। আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত সভাপতি এবং গেস্ট অফ অনার্স এবং সুরিচ্ছুতি, আমি আসলে এডুকেশনের লোক, যেটা রাকিব ভাই বলছিলেন যে এডুকেশন ফ্রন্টিয়ার হচ্ছে সামনে খুবই ইম্পর্টেন্স নিয়ে আসছে, এবং আমার পাশে বসে আছেন আনির ভাই। আমি আনির ভাইয়ের দিকেও তাকাচ্ছিলাম। আনির ভাইও কেউ আমরা এডুকেশনের লোক হিসেবেই জানি, এডুকেশনের লোক হিসেবেই আমরা দেখি, যদিও তিনি এটুআইয়ের পুরো বিষয়গুলোকেই মানে হেলথ, ইকোনমি সব কিছু নিয়েই তিনি নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু আমরা ওনাকে এডুকেশনের লোক হিসেবেই মানতে চাই, ধরতে চাই। তো এডুকেশনে আমি অনেকদিন ধরেই কাজ করছি। আমি শুধু 2টা বা 3টা কথা আমি বলতে চাই আজকের এই অনুষ্ঠানে, কারণ আমরা যেই বিষয়গুলো নিয়ে গত 3 দিন ধরে আপনারা আলোচনা করছেন বা বিভিন্ন সেশনে কথাগুলো হচ্ছে, ইউনিভার্সাল অ্যাক্সেস অ্যান্ড মিনিংফুল কানেক্টিভিটি, এই জায়গাটা যদি আমি ধরতে চাই, আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই বর্তমান সরকারকে। যখন প্যান্ডেমিক শুরু হলো গত বছর মার্চের মাঝামাঝি সময়ে স্কুলগুলো বন্ধ হয়ে গেল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল। আমরা প্রচণ্ড রকম একটা প্যানিকের মধ্যে পড়ে গেলাম যে কি হবে। আমি ধন্যবাদ দিতে চাই সরকারকে এই কারণে যে উইদিন 1
or 2 weeks মানে কিছু ইনিশিয়েটিভ সরকারের দিক থেকে চলে আসলো। ব্রডকাস্টিং, ন্যাশনাল টেলিভিশন, রেডিওর মাধ্যমে ব্রডকাস্টিং শুরু হয়ে গেল, ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার অপরচুনিটিগুলো শুরু হয়ে গেল। কিন্তু এই ধন্যবাদ দেওয়ার পাশাপাশি আমরা আবার এইটাও লক্ষ্য করলাম যে পুরো বছর জুড়ে যখন আমরা দেখলাম অ্যাসাইনমেন্টগুলো যাচ্ছে থ্রু ইন্টারনেট, স্কুলে গিয়ে পৌঁছাচ্ছে, স্কুল থেকে টিচাররা সেইটা ডিস্ট্রিবিউট করে দিচ্ছেন, ডেকে স্টুডেন্টদেরকে ইনফর্ম করে দিচ্ছেন, কিন্তু ফাইনালি আমরা যখন খতিয়ান নিতে গেলাম তখন আমরা কিন্তু দেখলাম যে খুব কম সংখ্যক ছেলে মেয়েই এই অপরচুনিটিসগুলো অ্যাভেল করতে পেরেছে। আর এই জায়গাটাতেই আমাদের মূলত কনসার্নের জায়গাটা, মূল যে কনসিডারেশনের জায়গা বা মূল যে স্ট্রাগলের জায়গা, সেই জায়গাগুলো আমাদের কাছে ক্লিয়ার হতে শুরু করলো গত 1-1.5 বছরের মধ্যে। এর মধ্যে সরকার কিন্তু বসে থাকেনি, সরকার আরও অনেকগুলো ইনিশিয়েটিভ হাতে নিয়েছেন, যেমন ব্লেন্ডেড লার্নিং ফ্রেমওয়ার্ক। প্রথমে আনিস ভাইয়ের মুখেই আমি শুনেছিলাম সম্ভবত গত বছর কোনো একটা ফোরামে, যে তিনি বলছিলেন একটা ডিস্টেন্স লার্নিং পলিসি হচ্ছে, পরে সেটাকে ব্লেন্ডেড লার্নিং ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। এবং সেই ব্লেন্ডেড লার্নিং ফ্রেমওয়ার্কেও আপনারা যদি লক্ষ্য করেন 5টা যে পিলার বা 5টা যে থিম চিন্তা করা হয়েছে, টিচিং লার্নিং প্রসেস বা প্র্যাকটিস, কন্টেন্ট অ্যান্ড রিসোর্সেস, অ্যাসেসমেন্ট, এটা ফর্মেটিভ সামেটিভ বোথ, দেন টিচার্স ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অর ক্যাপাসিটি বিল্ডিং, এবং ফাইনাল ওয়ান যেটা সেটা হচ্ছে যে ইনক্লুসিভ ইনফ্রাস্ট্রাকচার। এই ইনক্লুসিভ ইনফ্রাস্ট্রাকচারটা আমরা যতক্ষণ পর্যন্ত না তৈরি করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ওই মিনিংফুল কানেক্টিভিটিটা এনশিওর করতে পারবো না। আমি একটা খুব ছোট্ট একটা উদাহরণ বলি। আমি গত 28 এবং 29 ডিসেম্বর, মানে গত পরশু এবং এর আগের দিন, কিশোরগঞ্জ জেলার একটা উপজেলায় ছিলাম, কটিয়াদি উপজেলার একটা প্রত্যন্ত ইউনিয়নে, করগাঁও নাম, সেই ইউনিয়নটাতে আমি 2টা রাত কাটিয়েছি, 28 এবং 29। কেমন কানেক্টিভিটি দেখেন, আমি যখন ঘরের ভিতরে, শীতের রাত, আমি ঘরের ভিতরে আমি দেখছি আমার মোবাইল স্ক্রিনে দেখাচ্ছে 3G। তারপর আমি যদি উঠানে যাই সেখানে আমি দেখি যে 4G। বাট খুব দুঃখের সাথেই বলতে হয়, আমাদের অনুভাই যখন আমাকে বললেন যে ভাই আপনার এখানে একটা ইমেল গেছে, এটা কি পেয়েছেন, আমি ওনাকে বলতে বাধ্য হয়েছি যে না ভাই, আমি এখনো পাইনি। তার মানে আমার ইমেইল নোটিফিকেশনে দেখাচ্ছে দেয়ার আর সাম ইমেইলস, বাট আমি কোনোভাবেই সেই ইমেইলটা অ্যাক্সেস করতে পারছি না, আমি কোনোভাবেই সেই ইমেলগুলোকে দেখতে পাচ্ছিলাম না। এই যে 2টা দিন আমি ওইখানে ছিলাম, আমি কাটালাম, আমি কিন্তু কানেক্টেড বাট কানেক্টেড না। আমার কানেক্টিভিটিটা কোনোভাবেই আমি বলতে পারবো না যে মিনিংফুল কানেক্টিভিটি আমার ছিল। আমি অ্যাক্সেস পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ 3G আমার কাছে অ্যাভেলেবল, বাট আমি কোনো ইমেল পড়তে পারছি না। তো এইটা যেন না হয়, আনির ভাইরা আছেন, আনির ভাইরা পলিসি লেভেলে অনেক কাজ করছেন, এবং এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচারটাকে কিভাবে আরও মাচ মোর ইনক্লুসিভ করা যায়, সেই জায়গাটায় অনেক কাজ করার আসলে আমাদের সুযোগ আছে। আমি আরেকটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে খুব রিসেন্টলি একটা স্টাডি হয়েছে, ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, তারা একটা রিসার্চ করেছেন, এবং সেই রিসার্চে দেখা গেছে যে 14 থেকে 16 বছর বয়সী ছেলেমেয়েরা তাদের রুরাল এরিয়াতে তাদের হাতে স্মার্টফোন আছে, দ্যাট মিনস ইন্টারনেট তারা ব্যবহার করছে। তো ছেলে এবং মেয়ের যে ইন্টারনেট ব্যবহারের যে হার, এর মধ্যে একটা ব্যাপক তারতম্য রয়েছে। যেমন ছেলেদের ক্ষেত্রে এই হারটা হচ্ছে 27%, আর মেয়েদের ক্ষেত্রে মাত্র 8%। 14 থেকে 16 বছর বয়সী মাত্র 8% মেয়ের কাছে স্মার্টফোনটা আছে, যেইখানে ছেলেদের ক্ষেত্রে এটা প্রায় 4 গুণ বা 3 গুণ অ্যাটলিস্ট। ছেলেদের ক্ষেত্রে এটা 27%। আবার বয়সের রেঞ্জটা যখন আরেকটু বাড়ানো হচ্ছে, যখন এটা 17 থেকে 20 বছর, তখন দেখা যাচ্ছে ছেলেদের ক্ষেত্রে এই হারটা হচ্ছে 46%। 46% ছেলেদের কাছে এই স্মার্টফোনটা আছে, যেইখানে মেয়েদের
ক্ষেত্রে এই হারটা মাত্র 26%। তার মানে এইখানেও প্রায় ডাবল। এই যে ডিজিটাল গ্যাপটা, ডিজিটাল ডিভাইড বিটুইন গার্লস অ্যান্ড বয়েজ, আমি মালালা ফান্ডের একজন স্টাফ মেম্বার হিসেবে আমি বলতে পারি যে গার্লস এডুকেশন নিয়ে যেহেতু মালালা ফান্ড বিশ্বব্যাপী কাজ করছে এবং অ্যাডভোকেসি করছে, তো সেই জায়গাটা থেকে আমরাও কিন্তু গার্লসদের জায়গাটা যদি আমরা চিন্তা করি তাহলে দেখব যে একটা ব্যাপক একটা ডিজিটাল ডিভাইডের মধ্যে আমরা আছি। কাজেই ওই জায়গা থেকেও আমাদের যে একটা সমতা আনয়নের চেষ্টা আমাদের করতে হবে এবং সেই সমতার জন্য আমাদের চেষ্টাটা জারি রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমরা ছেলে এবং মেয়েদের মধ্যে সেই সমতাটা না আনতে পারবো, আজকের এই 21 শতকের এই বাংলাদেশে আমরা যতক্ষণ পর্যন্ত না একজন ছেলে এবং একজন মেয়েকে ইকুয়ালি ডিজিটালি লিটারেট করতে পারবো, যতক্ষণ না তাদেরকে আমরা ইকুয়ালি ইকুইপড করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের জায়গাটাই পৌঁছাতে পারবো না। তো সেই জায়গা থেকে এই যে আমি শুধু একটা থিম আজকের এই 3 দিনের সমাবেশের বা 3 দিনের এই কনফারেন্সের একটা থিম নিয়েই আমি কথা বলছি যে ইউনিভার্সাল অ্যাক্সেস অ্যান্ড মিনিংফুল কানেক্টিভিটি। সেই ইকুয়াল অ্যাক্সেস, ইউনিভার্সাল অ্যাক্সেস এবং মিনিংফুল কানেক্টিভিটিটা যেন আমরা তৈরি করতে পারি, তাহলেই আমরা সাকসেসফুল হতে পারবো ইন অল দ্য ফ্রন্টস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ মোশাররফ তানসেন, ইন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশ, মালালা ফান্ড। আপনি ঠিকই বলেছেন, ইউনিভার্সাল অ্যাক্সেস এবং মিনিংফুল অ্যাক্সেসটা আমাদের খুবই দরকার। সে সাথে হচ্ছে আমাদের গার্লস কমিউনিটিতে কীভাবে আমরা ইনভলভ করতে পারি ইন্টারনেটে মিনিংফুল অ্যাক্সেস, এই জন্য সেটিও আমাদের খেয়াল রাখতে হবে, কারণ জেন্ডার ইকুয়ালিটিটা খুব ইম্পর্টেন্ট। ধন্যবাদ আপনাকে। আমি এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী গেস্ট অফ অনার, মিস্টার আনির চৌধুরী, পলিসি অ্যাডভাইজার, গভর্নমেন্ট অফ বাংলাদেশ, ইউএনডিপি। আনির ভাই, রিয়েলি অনার ফিল টু ইউ। খুব শর্ট নোটিসে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, রিয়েলি গ্রেটফুল টু ইউ। প্লিজ ওয়েলকাম মিস্টার আনির চৌধুরী। ধন্যবাদ অনু ভাই। মাননীয় প্রধান অতিথি, সম্মানিত গেস্টস অফ অনার, সম্মানিত মডারেটর, কিনোট স্পিকার, সম্মানিত সুধী, পোল্যান্ডে আমার যাওয়ার কথা ছিল আইজিএফে, কিন্তু ওই করোনার ভয়ে শেষ পর্যন্ত গেলাম না আর কি। কিন্তু এখান থেকেই দেখলাম যে আমাদের বোধহয় 6 জন প্যানেলিস্ট ছিলেন এবং সবারই ফিজিক্যালি উপস্থিত থাকার কথা ছিল। এখানে আইটিউর ডোরিন ছিলেন, ইউএনডিপির হেড অফ টেকনোলজি, এখন যে চিফ ডিজিটাল অফিসার রবার্ট আপনি ছিলেন, সবাই আসেনি, শুধু একজন স্টেজে বসেছিল মডারেটরের সাথে। তো সবাই আমার মতো ভয় পেয়েছে। তো আমরা এখান থেকে কথা বললাম, বাট ইট ওয়াজ আই থিঙ্ক ওয়ান্ডারফুল ডিসকাশন। এবং ডিসকাশনের মূল বিষয়টাই ছিল যে ডিজিটাল ইকুইটি। এবং আজকে আমি ডিজিটাল ইকুইটি নিয়ে মূলত কথা বলতে চাই, তবে যেহেতু বজলু ভাই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যেহেতু আমার এক অভিজ্ঞতা ছিল এআই নিয়ে কাজ করার, সেটা নিয়ে হয়তো দু একটা কথা বলবো। এবং শেষে একটু বলতে চাই 3 নম্বর একটি বিষয়, সেটা হচ্ছে ডিজিটাল পাবলিক গুডস, যেটা নিয়ে আমরা বাংলাদেশে কথা বলি না, কিন্তু আমরা বাংলাদেশে একটা বড় ধরনের নেতৃস্থানীয় জায়গায় যেতে যাচ্ছি আর কি ইন দ্য নেক্সট 2 ইয়ার্স। তো নিয়ে একটু কথা বলবো। এখন ডিজিটাল ইকুইটি নিয়ে তানসেন ভাই অনেকগুলো কথা বলেছেন যে আসলে যদি আমরা জেন্ডার ইকুয়ালিটি চিন্তা করি তাহলে আমরা পিছিয়ে আছি ডিজিটালে। এখানে রকিব ভাই বলেছেন এডুকেশন ইজ দ্য নেক্সট ফ্রন্টিয়ার। এডুকেশন হ্যাজ অলওয়েজ বিন দ্য ফ্রন্টিয়ার, উই জাস্ট নেভার পেড অ্যাটেনশন, তাই না? উই ফোকাসড অন কোয়ান্টিটি বাট উই নেভার ফোকাসড অন কোয়ালিটি। আসলে 2021 সালের পুরো ফোকাসটাই আপনারা যদি দেখেন গত 13 বছরের, এখানে আমাদের মাননীয় প্রধান অতিথি আছেন, উনি নেতৃত্ব দিয়েছেন ইনফরমেশনের, উনি আরও ভালো বলতে পারবেন। দ্য এন্টায়ার ফোকাস হ্যাজ বিন অন কোয়ান্টিটি। এখন 41 সালের যেই যাত্রাটা আমরা শুরু করেছি ইনফ্যাক্ট আমরা ডিসেম্বরের 13 তারিখে ইনফ্যাক্ট 41 সালের একটা প্রোগ্রাম করেছি উইথ এ নাম্বার অফ ডিগনিটারিজ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড টু ডিসকাস 2041। এই যে 20 বছরের যে যাত্রা, দিস হ্যাজ টু বি অ্যাবাউট কোয়ালিটি, দিস হ্যাজ টু বি অ্যাবাউট ইকুয়ালিটি। এবং আমি সেদিন একটু এই শব্দটা নিয়ে একটু খেলছিলাম যে কোয়ালিটি বলা যায় কিনা। সো এসেনশিয়ালি ইকুয়ালিটি, যেটা বঙ্গবন্ধু বলে গেছেন যে সমতা, সেটারই যদি 21 শতকের রূপ হয় কোয়ালিটি, তাহলে হয়
ইলেকট্রনিক কোয়ালিটি। ঠিক আছে, সো মেবি দ্যাটস হোয়াট উই শুড এইম ফর। দ্য ইনোভেটিভ বাংলাদেশ, যেটা মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ দিবস ডিসেম্বরের 12 তারিখে ওনার যে বক্তব্য ছিল সেখানে উনি ক্লিয়ারলি বলেছেন যে 41 সালের বাংলাদেশ হবে ইনোভেটিভ বাংলাদেশ, উদ্ভাবনী বাংলাদেশ। সো ডিজিটাল বাংলাদেশ আমরা যে কাজ শেষ করে ফেলেছি সেটা বলবো না, দের আর মেনি গ্যাপস, মেনি ডিভাইডস দ্যাট উই হ্যাভ টু ব্রিজ, কিন্তু 41 সালের বাংলাদেশ হতে হবে উদ্ভাবনী বাংলাদেশ। সেখানে আমরা we have to build things in Bangladesh. We cannot just be consumers, we have to be producers and creators. দু একটা তথ্য যদি আমি একটু বলি, একটু ইন্টারনেটে ঘাটছিলাম যে আমরা গত 10-11 বছরে ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে কি ধরনের পরিবর্তন এবং এভলিউশন বা রেভলিউশন এনেছি। এখানে সরকারি সেবার ক্ষেত্রে আমরা একটা মেট্রিক ব্যবহার করি, টিসিবি, টাইম কস্ট অ্যান্ড ভিজিট। আমরা কতটুকু টাইম, কতটুকু ভিজিট এবং কতটুকু কস্ট কমেছে যদি দেখি, সেখানে আমরা দেখেছি প্রায় টাইমের দিক থেকে আমরা 900 কোটি দিন সাশ্রয় করেছি জনগণের। আমরা ভিজিটের দিক থেকে 500 কোটি ভিজিটস হ্যাভ বিন এলিমিনেটেড, কেননা নাগরিককে ডিসি অফিসে যেতে হয়নি, ঢাকায় আসতে হয়নি, তারা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যেয়ে তারা আবেদন করতে পেরেছেন বা মোবাইলের মাধ্যমে আবেদন করতে পেরেছেন। তো সেরকম 500 কোটি ভিজিটস হ্যাভ বিন এলিমিনেটেড। আর কস্টের দিক থেকে 1 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে, মানে $11 billion হ্যাভ বিন সেভড বাই সিটিজেন্স। তো বড় বড় নাম্বার, কিন্তু তার ভেতরেও কথা আছে, এগুলো তো অ্যাভারেজে আসে। ধরেন যারা একদম প্রান্তিক, যে বিধবা নারী, যে পার্সন উইথ ডিসেবিলিটি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, সে তো পারে না, তার জন্য আমরা কী করেছি, তার জন্য কিছু করা হয়েছে, কিন্তু আরও বেশি করতে হবে। আমরা কোভিডের সময় দেখেছি ডিজিটাল অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেটেড, তাই না? আপনারা সবাই দেখেছেন। আমরা ইন্টারনেটের বাইরেও দেখেছি অন্যান্য পুরনো টেকনোলজি ব্যবহার করা হয়েছে। আমরা দেখেছি, তানসেন ভাই টিভির কথা বললেন, আমরা যখন স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেল গত বছরের মার্চ মাসে 2020-এর, তখন আমরা প্রথমেই দেখলাম যে ইন্টারনেট নিয়ে যাওয়া যাচ্ছে না ছেলেমেয়ের কাছে, তাই না? কেননা প্রাথমিক পর্যায়ে মানে প্রাইমারি স্কুলে বোধহয় 15%-এর বেশি ইন্টারনেট অ্যাক্সেস, মিনিংফুল ইন্টারনেট অ্যাক্সেস নাই। মিনিংফুল ইজ দ্য কিওয়ার্ড। ইন্টারনেট 2G 3G হয়তো আছে, বাট দ্যাটস নট এনাফ টু অ্যাকচুয়ালি প্রোভাইড এডুকেশনাল কন্টেন্ট, রিচ কন্টেন্ট। সেটা 4G ছাড়া সম্ভব না। তো সেখানে আমরা দেখছি যে প্রাইমারি স্কুলের ছেলেমেয়েদের হাতে হয়তো 15%-এর বেশি, আরও কম। আপনারা যদি ব্র্যাকের রিপোর্ট দেখেন, ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট দেখেন, এটাও একটা রিপোর্ট বের করেছিল গত বছরের শেষে, সেখানে দেখা গেছে 15%-এরও কম প্রাইমারি স্টুডেন্ট। আর সেকেন্ডারি হলে 30-এর মতো, ঠেলাঠেলি করলে 30 পর্যন্ত যেতে পারি। তো এখন টিভিতে গেলে এটা 60-এর মতো যাওয়া যায়, তাও কিন্তু সবাইকে কভার করতে পারছি না, কিন্তু টিভিতে ইন্টারঅ্যাক্টিভ না, ইটস নট ইন্টারেস্টিং। তো তখন দেখা গেল যে টিচাররা ফেসবুকে অনেক কন্টেন্ট দিচ্ছেন, এবং সেটাও যাদের কাছে শুধু ইন্টারনেট আছে শুধু তারাই পেয়েছে। এখানে আমরা দেখেছি প্রায় 1,31,000 ঘন্টার কন্টেন্ট টিচাররা তৈরি করেছেন ফেসবুকে, ইন্টারঅ্যাক্টিভ কন্টেন্ট, যেখানে তারা পড়িয়েছেন এটা আপনার জন্য ইন্টারেস্টিং হতে পারে। মানে বিশাল একটা মানে আমাদের টিচার্স পোর্টালে প্রায় 6 লক্ষ টিচার আছেন, তারা কিন্তু এর ভেতরে বোধহয় 16,000 নাকি 17,000 টিচার এগুলো নিয়ে কাজ করেছেন, তারা কন্টেন্ট দিয়েছেন। আমরা দেখেছি টেলিমেডিসিনের একটা বড় জাম্প হয়েছে। ইউজিং ইন্টারনেট প্রায় 3 গুণ টেলিমেডিসিনের প্রসার বেড়েছে, ইউজিং ইন্টারনেট এবং ফোন। 333-তে প্রায় 72 লক্ষ টেলিমেডিসিন কল এসছে। 333 কিন্তু টেলিমেডিসিনের জন্য তৈরি করা ছিল না, 333 ওয়াজ দেয়ার ফর জেনারেল ইনফরমেশন, কিন্তু ওখানে মানুষজন কল করা শুরু করলেন, এবং আমরা এক পর্যায়ে ডাক্তারদের একটা আহ্বান জানালাম যে আপনারা ফ্রি সার্ভিস দিতে রাজি আছেন কিনা। তো প্রায় 4,500 ডাক্তার ওই কোভিডের সময় যখন সব কিছু বন্ধ ছিল তারা ফ্রি সার্ভিস দিয়েছেন। রাত 3টার সময় আপনি অ্যাটলিস্ট 500 ডাক্তার পেতেন ওখানে ফোন করলে, এবং তারা সারাদিন রাত সার্ভিস দিয়ে গেছেন। আমরা প্রায় 14 লক্ষ ইমার্জেন্সি ফুড কল পেয়েছি 333-তে, এবং এগুলো আমরা ফরওয়ার্ড করে দিয়েছি লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, স্থানীয় প্রশাসন। তারা তখন দেখেছেন সব জায়গায় 14 লক্ষ মানুষের কাছে খাবার পৌঁছানো হয়নি, তারা ভেরিফাই করে দেখেছেন কাকে দেওয়া যায় কাকে দেওয়া যায় না, কিন্তু কল এসছে। তার মানে 333 হ্যাজ বিকাম অ্যানাদার লাইফ লাইন। আমরা দেখেছি দেশে যে 6 লক্ষ ফ্রিল্যান্সার আছেন, তারাও ইন্টারনেটের ডিমান্ড নতুন নতুন করে তৈরি করছেন। কিন্তু ওই যে তানসেন ভাই যেটা বললেন, দ্য কোয়ালিটি অফ ইন্টারনেট, যদিও সারা দেশে 95% জায়গায় জিওগ্রাফিক্যালি 4G আছে, কিন্তু আপনাদের কি ধারণা আছে আসলে কতজন মানুষ 4G ব্যবহার করেন? 95% জায়গা আছে, আপনার উঠানেও আছে, কিন্তু আসলে আপনি দেখছেন আছে, কিন্তু আসে কিনা জানি না।
ব্যবহার করেন 28% মানুষ। সো 28% মানুষ যদি মিনিংফুল ইন্টারনেট চিন্তা করতে হয়, এবং যেহেতু দেশের 93% মানুষই আসলে ব্যবহার করেন ইন্টারনেট থ্রু দ্য মোবাইল ফোনস, তো ওই 93%, তাহলে আমরা যে বলি, যে গর্ব করে বলি যে 65% অফ দ্য কান্ট্রি অ্যাকচুয়ালি হ্যাভ অ্যাক্সেস টু দ্য ইন্টারনেট, কিন্তু আসলে মিনিংফুল ইন্টারনেট কিন্তু কম। তো এটার বড় দুটো কারণ, একটা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি। আমরা অ্যালায়েন্স ফর অ্যাফোর্ডেবল ইন্টারনেট বলছে যে আমাদের মাসের 2%, মাসিক ইনকামের 2%-এর কম যদি আমরা ইন্টারনেট খরচ আনতে পারি 1 গিগাবাইট, তাহলে দ্যাটস অ্যাফোর্ডেবল, সেটা আনতে পেরেছি আমরা। কিন্তু আপনি যদি দেখেন যে বটম 20% বা বটম 40% অফ দ্য পপুলেশন, তাদের কিন্তু আবার ওই 2%-এর মধ্যে আসে না, তাদের অনেক বেশি, এটা হয়তো 10%। তার মানে তাদের জন্য এটা অ্যাফোর্ডেবল না, এবং তাদের তো ডিসপোজেবল ইনকাম নাই। তাদের যখন খাদ্য, বস্ত্র, বাসস্থানের সংস্থান করি তো তারা ইন্টারনেটে যাবে, তাই না? সো ইফ এডুকেশন ইজ এ হিউম্যান রাইট, অ্যান্ড ইফ এডুকেশন ইজ প্রোভাইডেড থ্রু দ্য ইন্টারনেট, দেন ইন্টারনেট হ্যাজ টু বি হিউম্যান রাইট অ্যাজ ওয়েল, তাই না? তো এই বিষয়গুলো আমরা আলোচনা করছি। আমাদের ব্লেন্ডেড এডুকেশন ফ্রেমওয়ার্ক যে তৈরি হচ্ছে, এটা আমি প্রস্তাব করেছিলাম 3 মাস আগে, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় অ্যাকসেপ্ট করেছেন, অ্যান্ড উই ফর্মড এ ন্যাশনাল কমিটি অন ব্লেন্ডেড এডুকেশন মাস্টার প্ল্যান। তো সেখানে তানসিন ভাই একটা কথা বলেছেন যে খুব গুরুত্বপূর্ণ, যে ইনক্লুসিভ ইনফ্রাস্ট্রাকচার একটা পিলার হিসেবে দাঁড় করানো হয়েছে। তার মানে এডুকেশনের 5টা পিলারের ভেতরে একটি পিলার আইডেন্টিফাই করা হয়েছে ইনক্লুসিভ ইনফ্রাস্ট্রাকচার, এবং এটার জন্য একটা উপকমিটি আছে, এবং তার বাইরেও একটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উপকমিটি আছে। তো R&D উপকমিটি আর ইনক্লুসিভ ইনফ্রাস্ট্রাকচার কমিটি, দে আর অ্যাকচুয়ালি ফোকাসিং অন হাউ টু ক্রিয়েট অ্যাফোর্ডেবল ইন্টারনেট ফর দ্য স্টুডেন্টস অ্যাক্রস দ্য বোর্ড, একেবারে প্রান্তিক পর্যায়ে, সেই চরকুকরি থেকে শুরু করে ভুরুঙ্গামারি, প্রতিটি জায়গায় অ্যাফোর্ডেবল হতে হবে। এবং এখানে আমরা ইউনিসেফের সাথে একটু কাজ করছি, ইউনিসেফ এবং ITU, তাদের একটা প্রজেক্ট আছে গিগা নামে। সেখানে তারা 19টার মতো দেশ নিয়েছে সোফার, যেখানে তারা একটা ম্যাপিং করছে যে সকল স্কুলকে কানেক্ট করতে হলে, আমাদের ধরেন প্রায় 1,10,000-এরও বেশি স্কুল আছে, প্রাইমারি, সেকেন্ডারি, মাদ্রাসা যদি সব ধরি, তো 1,10,000 স্কুলকে কানেক্ট করতে হবে, এবং যখন আসলে স্কুল বন্ধ থাকবে তখন বাসাকে কানেক্ট করতে হবে, তাই না? সো এডুকেশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস রাইট নাও দ্যাট গোজ বিয়ন্ড স্কুলস। অ্যাকচুয়ালি ইট হ্যাজ অলওয়েজ গন বিয়ন্ড স্কুলস। আমরা জাস্ট কোভিডের সময় টের পেলাম যে না, আসলে বেশিরভাগ পড়াশোনা তো আসলে বাসাতেই হয়। তো কাজে উই হ্যাভ টু কানেক্ট অল হাউস হোল্ডস অ্যাফোর্ডেবলি। তো এখানে যে কাজগুলো করা হচ্ছে, এখানে রাকিব ভাই এবং বজলু ভাই অলরেডি বলেছেন যে আমরা সকল ইউনিয়ন পরিষদকে কানেক্ট করছি, প্রায় 3800টা কানেক্ট হয়ে গেছে। এখানে ইনফো সরকার 3-র মাধ্যমে আমরা 2600টা কানেক্ট করেছি, আর BTCL কানেক্ট করেছে 1200টাকে, আরও 700 সামথিং কানেক্ট হচ্ছে। একটি নতুন প্রকল্প শেষের দিকে আমরা BTRCর যে ফান্ড আছে, এখানে রাকিব ভাই আরও ভালো বলতে পারবেন, সেই ফান্ডটা ব্যবহার করছি, সার্ভিস অব্লিগেশন ফান্ডটা আমরা ব্যবহার করছি। হাওর পাওয়ারের জন্য একটা স্পেশাল প্রজেক্ট নেওয়া হয়েছে ICT ডিভিশন থেকে। আমরা এস্টাবলিশিং ডিজিটাল কানেক্টিভিটি নামে 5,000 কোটি টাকার একটা প্রকল্প জাস্ট সদ্য মাননীয় প্রধানমন্ত্রী পাশ করলেন একনেকে, সেখানেও কানেক্টিভিটির বিষয় আছে। তো অনেকগুলো জায়গা থেকে কানেক্টিভিটি নিয়ে কাজ হচ্ছে। ব্লেন্ডেড এডুকেশন ফ্রেমওয়ার্ক যেটা তৈরি হবে শিক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে, সেখানেও ICT মন্ত্রণালয় আছে। তো সবগুলো মিলিয়েই একদম মানে খুব বড় করে নামা হচ্ছে। তো কাজেই দ্য নেক্সট ফ্রন্টিয়ার ইজ কোয়ালিটি, কোয়ালিটি, ঠিক আছে, ইলেকট্রনিক কোয়ালিটি। কেননা কোয়ান্টিটি আমরা অনেক ক্ষেত্রেই, এই যে নাম্বার, বড় বড় নাম্বার আমি বললাম বিলিয়নস, তাই না, কোনোটাই কিন্তু 8-9-0 কমে না। বাট হোয়ার ইজ দ্য কোয়ালিটি ফর দ্য মার্জিনালাইজড, কোয়ালিটি ফর দ্য মার্জিনালাইজড। আমাদের সবার এখানে যারা বসে আছে তাদের জন্য কিন্তু কোয়ালিটি অ্যাচিভ হয়ে গেছে, সেটা মানে হতেই থাকবে এবং ডিভাইডটা আরও বাড়তে থাকবে। জেন্ডার ডিভাইডের কথা বলা হলো, যে 2014 এবং 2017-র মধ্যে আমরা একটা কন্ট্রাস্ট করে দেখেছিলাম, ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে পুরুষ এবং নারীরা দুজনই বেড়েছে, ঠিক আছে। পুরুষরা গেছে 35 থেকে প্রায় 65% ইনক্লুশন, আর নারীরা গেছে 26% থেকে 35%। তো দুই দল, নারী পুরুষ দুজনই বেড়েছেন, কিন্তু পুরুষরা দেখেন 3 গুণ বেড়েছে তাদের ইনক্লুশন। সো দ্যাট মিনস দ্য ডিভাইড ওয়াজ অলসো ইনক্রিজড, তাই না? তো ওইখানে আমাদের কাজ করতে হবে। আমি শেষ করার আগে ছোট দুটো, ওই যে AI নিয়ে একটা যে প্রশ্ন ছুড়ে দিলেন, AI নিয়ে একটু বলি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ বিকামিং অলমোস্ট এ কমন প্লেস থিং। যদি আমাদের বলা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ ভেরি নিউ, ইটস হাই টেকনোলজি, কিন্তু আসলে বিষয়টা তা না। এটা আমরা কিন্তু AI নিয়ে পকেটে করে ঘুরে বেড়াচ্ছি। এই আমাদের বলছে কার সাথে কথা বলতে হবে, কি মুভি দেখতে হবে, কার সাথে ফ্রেন্ডশিপ করতে হবে, কাকে বিয়ে করতে হবে, সেগুলো কিন্তু সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কন্ট্রোলিং অল অফ দিস থ্রু সোশ্যাল মিডিয়া। তো সেখানে যেমন বিরাট অপরচুনিটিও তৈরি হয়েছে, যেমন গত জানুয়ারি থেকে আমরা কাজ শুরু করেছি, এটা মূলত ক্যাবিনেট সেক্রেটারি মহোদয়ের নেতৃত্বে। উনি আমাদের নির্দেশনা দিয়েছেন যে
সকল সরকারি প্রতিষ্ঠানে একটি করে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই যে বইটা আমাকে বুঝতে ভাই দিলেন, এই যে এটার বাংলা হয়ে গেছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বই। তো এই টেকনোলজিগুলো এখানে 10টার মতো টেকনোলজি আছে। সেই টেকনোলজি এখানে রোবোটিক্স আছে, ন্যানো টেকনোলজি আছে, বিগ ডেটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অগমেন্টেড রিয়ালিটি, আরও অনেকগুলো আছে। তো সেগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি। এখানে আমরা 12টা ওয়ার্কশপ করেছি গত 1 বছরে, এবং প্রায় 50টার মতো প্রজেক্ট আইডেন্টিফাই করা হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তরে। এবং আপনারা দেখবেন যে আগামী বছরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা বড় হিড়িক পড়ে যাবে সরকারের ভেতরে, বিকজ এভরিবডি নাও টকস অ্যাবাউট এআই, কীভাবে আমরা এআই ব্যবহার করে বেটার সার্ভিস দেব। তো কাজেই অপরচুনিটি যেমন আছে, আবার বড় বড় থ্রেটও আছে, কেননা এআই ক্যান কন্ট্রোল হিউম্যান মাইন্ড, এআই ক্যান অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স হিউম্যান বিহেভিয়ার। তো এখানে যখন এআই তো আসলে শেখে, মানে এটা সবচেয়ে ভালো, এআই এর বড় এক্সপার্ট, যদি আমি একসময় একটা ছোট এক্সপার্ট ছিলাম, কিন্তু এখন বড় এক্সপার্ট হচ্ছেন রাকিব ভাই। তো এআই আসলে আমাদের যে পুরনো ডেটা আমরা দেই সেই ডেটা থেকে সে শেখে। তো এআই যখন দেখে যে আসলে দের ইজ এ জেন্ডার ডিভাইড, তখন এআই মনে করে নেয় যে আসলে জেন্ডার ডিভাইডটাই তো আসলে সহজ এবং এটাই কমন। সো এআই দেন ডিসাইডস দ্যাট মেন শুড বি প্রায়োরিটাইজড ওভার উইমেন। এআই ডিসাইডস দ্যাট। তো কাজে যখন আমরা দেবো, কেননা এআই তো হিস্টোরিক্যাল ডেটার উপরে ডিসাইড করে ফিউচার ডিসিশন দেয়। তো কাজেই দ্যাটস দ্য ডেঞ্জার অফ এআই। এআই ক্যান মেক ভেরি ভেরি রং ডিসিশনস বেসড অন হিস্টোরিক্যাল বায়াস। এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। কাজে আমরা এআই নিয়ে আগামী বছর দেখবো যে 50টা থেকে 100টা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান কাজ শুরু করবে। এখানে হয়তো 100টা সফটওয়্যার কোম্পানি এআই নিয়ে ঝাঁপায় পড়বে, এবং উই উইল অ্যাকচুয়ালি ক্রিয়েট হ্যাভক ইফ ইউ ডোন্ট মেক দ্য রাইট ডিসিশনস ফর এআই বাই হিউম্যান বিংস। লাস্ট পয়েন্ট হচ্ছে ডিজিটাল পাবলিক গুডস। এটা হচ্ছে আমরা যে সফটওয়্যারগুলো তৈরি করছি সেগুলোকে আমরা ওপেন সোর্স করে দিতে চাই, এবং সেটা সেক্রেটারি জেনারেল রেকমেন্ডেশনে বলা হয়েছে। বোধহয় প্রথম 2টা রেকমেন্ডেশনে বোধহয় ডিজিটাল পাবলিক কথা বলা হয়েছে, যে যেই সফটওয়্যারগুলো আমরা যদি ধরে রেখে দেই প্রোপ্রাইটারি থাকে, আমরা A2I থেকে প্রচুর সফটওয়্যার তৈরি করা হয়েছে গত 13 বছরে, এবং সবগুলো প্রোপ্রাইটারি, 100% প্রোপ্রাইটারি। আমরা এই গত বছর থেকে শুরু করেছি এগুলোকে ওপেন সোর্স করে দেয়। আমরা একটা মাননীয় আইসিটি প্রতিমন্ত্রীর কাছ থেকে পারমিশন নিয়েছি, যতগুলো A2I সফটওয়্যার তৈরি করছে এবং ভবিষ্যতে সরকারি যত সফটওয়্যার তৈরি হবে আমরা বলছি যে সেগুলোকে ওপেন সোর্স করে দিতে হবে। তাহলে কি হবে? তাহলে দুনিয়ার সকলে সেটা ব্যবহার করতে পারবে, সকল দেশ ব্যবহার করতে পারবে। যেমন এখন আমরা 6টা দেশে কাজ করছি, সোমালিয়া, টার্কি, মালদ্বীপ, ফিলিপিন্স, ইয়েমেন, জর্ডান, সাউথ আফ্রিকার 2-একটা দেশে, পেরু কাজ করছি। সেখানে আমাদের সফটওয়্যারগুলো তারা নিচ্ছেন, কিন্তু ওখানে আমরা প্রথমে বলেছিলাম যে না, এটা আমাদের কাছ থেকে নিতে হবে, অন্য কাউকে দেওয়া যাবে না। পরে আমরা ঠিক করলাম যে না, এগুলো আমরা ওপেন করে দেবো, তারা সফটওয়্যার সোর্স কোড সহ নিয়ে যাক, যাতে করে কোথায় কোনো বাধ্যবাধকতা না থাকে, সো দ্যাট দে ক্যান প্রসিড অ্যাজ কুইকলি অ্যাজ দে ওয়ান্ট, সো দ্যাট দে আর নট ডিপেন্ডেন্ট অন আস। তা আমরা সম্প্রতি ডিজিটাল পাবলিক গুডস অ্যালায়েন্স বলে একটি প্রতিষ্ঠান তৈরি হয়েছে, এটা সব কোভিডের মধ্যেই হয়েছে, 2019 থেকে 20-এর ভেতরে। ডিজিটাল পাবলিক গুডস অ্যালায়েন্স অ্যান্ড গভস্ট্যাক দুটো বড় প্রতিষ্ঠান তৈরি হয়েছে যারা ডিজিটাল পাবলিক গুডস নিয়ে কাজ করছে। সেখানে বাংলাদেশ উইল প্লে এ ভেরি ভেরি স্ট্রং লিডারশিপ রোল। আমরা আমাদের সকল সফটওয়্যার ওপেন করে দিয়ে সকল দেশের কাছে পৌঁছে দেবো, সেখানে আমরা একটা বড় স্ট্রং লিডারশিপ রোল প্লে করতে যাচ্ছি। এ ব্যাপারে অলরেডি আমাদের সাথে কথা হয়ে গেছে বেশ অনেকগুলো দেশের। আমি শেষ করার আগে আবারও ওই জিনিসটা একটু মনে করিয়ে দেবো যে দ্য জার্নি টু 2041 হ্যাজ টু বি অ্যাবাউট ইকুয়ালিটি, ইট হ্যাজ টু বি অ্যাবাউট সার্ভিং পিপল হু আর নট সার্ভ টুডে, লিভিং নো ওয়ান বিহাইন্ড। এই পর্যায়ে আমি একটু চিন্তা করছিলাম, এটা গত 1 সপ্তাহের চিন্তার ফসল। অনেকজনের সাথে কথা বলে এখানে আমি মাননীয় প্রধান অতিথি এবং IGF এর কাছে একটা আর্জি রাখতে চাই। সেটা হচ্ছে আমরা যদি প্রতি বছর একটি করে অ্যানুয়াল ডিজিটাল ইকুইটি রিপোর্ট অথবা ডিজিটাল ইকোয়ালিটি রিপোর্ট যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা জানতে পারবো যে কাদেরকে আমরা বাদ দিয়ে যাচ্ছি। শুল কন্টিনিউয়াসলি সার্ভে, এবং তখন আমরা উই উইল মেক ডেলিবারেট চয়েসেস টু ইনক্লুড দ্য এক্সক্লুডেড। অনেক ধন্যবাদ সকলকে। অনেক অনেক ধন্যবাদ আনির চৌধুরী। আনির ভাইয়ের যে একটু আমি ওনার ব্যাকগ্রাউন্ডটা বলে নিতে চাই সবার দৃষ্টি আকর্ষণ, যে আজকে যে ডিজিটাল বাংলাদেশ আমরা বলছি, ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট হচ্ছে সজীব অজের জয়, মাননীয় প্রধানমন্ত্রী আইসিটি অ্যাডভাইজার। আর সজীব অজের জয় ভাইয়ের মেন হাতিয়ার যে আছেন তিনি হচ্ছে আনির চৌধুরী। আনির ভাই, রিয়েলি উই আর গ্রেটফুল টু ইউ এবং উই ফিল অনার যে ইউ প্রেজেন্ট হিয়ার, এবং আমরা ডিজিটাল ইকুইটি রিপোর্ট নিয়ে আশা করি আপনার সাথে ভবিষ্যতে কাজ করব। ধন্যবাদ।
তো এই পর্যায়ে আমি একটু মাননীয় প্রধান অতিথির অনুমতি নিয়ে কোশ্চেন অ্যান্সার সেশনে যেতে চাই, তারপরে আবার ওনার কাছে ফিরে আসবো। এখন ফ্লোরটা ওপেন আছে, কেউ যদি কোনো প্রশ্ন করতে চান আমাদের সম্মানিত অতিথিদের কাছে, আপনারা প্রশ্ন করতে পারেন। কেউ কি কোনো প্রশ্ন আছেন? আচ্ছা, নাই, তাহলে আমরা আমাদের মাননীয় প্রধান অতিথির কাছে চলে যাচ্ছি। জি জি প্লিজ। আসসালামু আলাইকুম। আমি আনির ভাই একটু দৃষ্টি আকর্ষণ করি। আনির ভাই তো অনেকগুলো আসলে ডেটা দিল এখানে প্রোভাইড করছেন, যেখানে নাম্বার যে আমরা অনেক কিছু করেছি। আমি পরিচয়টা দিয়ে। আমার নাম মোহাম্মদ কাউসার উদ্দিন, আমি দৈনিক সংবাদে কাজ করি। আমি ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সাথে জড়িত। হচ্ছে আমরা বেশ কয়েক বছর আগে দেখেছি আমাদের ইউনিয়ন পর্যায়ে কিন্তু আমাদের কানেক্টিভিটি আসলে এস্টাবলিশড হয়ে গেছে, সরকারি কানেক্টিভিটি, কিন্তু এটার কোনো বিজনেস কেস আসলে নাই। কারণ আমি যদি আমার গ্রামে দেখি, আমি আরও প্রায় 4-5 বছর আগে দেখেছি যে আমার গ্রামে ইন্টারনেট কানেক্টিভিটি এস্টাবলিশড, কিন্তু সরকার যে ইন্টারনেট কানেক্টিভিটিটা ওখানে প্রোভাইড করেছে সেখান থেকে কিন্তু গ্রামের মানুষ, ওই যে ইউনিয়ন কার্যালয়টা উপকৃত হয়, গ্রামের মানুষের কাছে ওই কানেক্টিভিটিটা গ্রামের মানুষ ওখান থেকে পায় না। 4-5 বছর ধরে এই বিজনেস কেস এখনও আসলে ডেভেলপ করে নাই। তো এই বিজনেস আমরা অনেক দিন ধরে আসলে আইসিটি মিনিস্ট্রিতেও বিভিন্নভাবে বলেছি, কিন্তু এই বিজনেস কেসটা আসলে কি, আপনারা এটা কীভাবে চিন্তা করছেন? এটা একটা মালালা ফান্ডের, যেটা আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে মালালা ফান্ড সম্পর্কে জানতাম না, এখানে এসে আসলে জেনেছি। আমি যতটুকু বুঝেছি যে উমেন এডুকেশন নিয়ে ওনারা কাজ করে। তো বাংলাদেশে আসলে মালালা ফান্ডের আর কী কী কার্যক্রম আছে এটা যদি একটু জানা যায়। থ্যাংক ইউ। কাউসার ভাই যে বিষয়টা বললেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং এখনো যে আমরা বিরাট ব্রেক থ্রু কিছু করতে পেরেছি তা কিন্তু না। আমরা চেষ্টা করে যাচ্ছি প্রায় 5-6 বছর ধরে। এখানে আলাপ চলে জোরালোভাবে। আমাদের একটা ন্যাশনাল কানেক্টিভিটি কোঅর্ডিনেশন কমিটি আছে, যেটা চেয়ার করেন সম্মানিত মুখ্য সচিব মহোদয়। সেখানে আমরা বসে এগুলো আলাপ করি। সেখানে আইসিটি প্রতিমন্ত্রী, টেলিকম মন্ত্রী সবাই থাকেন। তো আমরা যেটা চেষ্টা করছি, যেটা আমার কাছে মনে হচ্ছে একটা ব্রেক থ্রু আনতে পারে আগামী বছর, সেটা হচ্ছে যেই 2600টা ইউনিয়ন পরিষদে ইনফো সরকার 3 কানেক্টিভিটি দিয়েছে, সেটা ইট ওয়াজ এ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। সেখানে আমরা কিছু সরকারি ফাইবার, বিশেষ করে পাওয়ার ডিভিশনের ফাইবার, পিজিসিবি পাওয়ার গ্রিড কোম্পানি, সেগুলো ফাইবার আমরা দিয়েছি। ওগুলোকে তারা সম্প্রসারিত করেছেন এবং তারা উপজেলা এবং ইউনিয়ন পরিষদে কানেক্টিভিটি দিয়েছেন। দুটো কোম্পানি, ফাইবার অ্যাট হোম এবং সামিট কমিউনিকেশন। তো তাদের সাথে এখন আলাপ চলছে, মানে এটা বছর 2 ধরেই চলছে, যে একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে ওই ফাইবারগুলোকে আমরা এখন মানে গ্রামে আমরা নিতে পারি কিনা। সব ক্ষেত্রে ফাইবার হয়তো হবে না, অন্য টেকনোলজি ওয়্যারলেসও হবে। তো কাজে আমরা অ্যাটলিস্ট 2600 জায়গায় আমরা আগামী বছর কিছু কিছু জায়গায় আমরা বিজনেস মডেল পাবো। আর যেগুলো বিটিসিএল করেছে 1200টা জায়গায়, সেটা ইটস এ কোয়েশ্চেন মার্ক, কেননা বিটিসিএল সেই পর্যায়ে নিতে পারবে কিনা টু প্রোভাইড সার্ভিস, উই ডোন্ট নো। আর যেটা ওই 772টার মতো বোধ হয়, যেটা একেবারে দুর্গম এলাকায় হচ্ছে, ওইটাও একটু কঠিন হবে বিজনেস মডেল। বাট অ্যাটলিস্ট 2600টা জায়গায় ইফ ইউ ক্যান গেট দ্যাট গোয়িং নেক্সট ইয়ার এবং নেক্সট কাপল অফ ইয়ার্স, তার মনে হয় সেটা একটা বড় ব্রেক থ্রু হবে। ধন্যবাদ। আমার উত্তরটা দিয়ে নিব। থ্যাংক ইউ। মালালা ফান্ড আসলে একটা খুব নতুন অর্গানাইজেশন, যারা এডুকেশন নিয়ে, পার্টিকুলারলি গার্লস এডুকেশন নিয়ে কাজ করছে, এবং এই মুহূর্তে বাংলাদেশ সহ 9টি দেশে মালালা ফান্ডের উপস্থিতি আছে। সেগুলো হচ্ছে ব্রাজিল, লেবানন, ইথিওপিয়া, তানজানিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, আফগানিস্তান, ইন্ডিয়া এবং বাংলাদেশ। তো বাংলাদেশে আমরা আসলে কাজটা শুরু করেছি গত বছর, মানে কোভিডের মধ্যে। প্রথমে একটা রিসার্চ হয়েছে, এডুকেশন ল্যান্ডস্কেপ অ্যানালিসিস। সেই রিসার্চটার মধ্য দিয়ে যাত্রাটা শুরু। তারপর এই বছর আমরা যেটা করেছি, আমরা ফান্ডিং মেকানিজমটা শুরু করেছি। এই মুহূর্তে আমাদের কাছে 4টা অর্গানাইজেশন প্রিলিমিনারিলি সিলেক্টেড। তারা হয়তো বাই March 31st তারা ফান্ডটা পাবেন ফর ইমপ্লিমেন্টিং এডুকেশন প্রজেক্টস ইন 2 ক্লাস্টার্স লাইক গাইবান্ধা, কুড়িগ্রাম, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ।
অর্থাৎ চর এবং হাওর এরিয়াতে, যেহেতু এই জায়গাগুলোতে আমরা দেখেছি মেয়েরা ছেলেদের তুলনায় অনেক পিছিয়ে আছে শিক্ষার ক্ষেত্রে। তো মালালা ফান্ড গ্লোবালি যে 3টা থিম নিয়ে কাজ করে, সেই 3টা থিম হচ্ছে এনশিওরিং গার্লস কোয়ালিটি এডুকেশন ফর গার্লস, সেকেন্ডটা হচ্ছে যে সোশ্যাল নর্মসগুলোকে দূরীভূত করা যেগুলো মেয়েদেরকে পিছিয়ে রাখে, এবং থার্ড ওয়ান হচ্ছে ইনক্রিজিং ডোমেস্টিক ফিনান্সিং ফর গার্লস এডুকেশন। এটা হচ্ছে গ্লোবালি 3টা থিম। আর বাংলাদেশে আমরা এটাকে একটু মডিফাই করে নিয়েছি। ফার্স্ট ওয়ান কোয়ালিটি এডুকেশন, এনশিওরিং কোয়ালিটি এডুকেশন ফর গার্লস। সেকেন্ড ওয়ান হচ্ছে যে মেকিং গার্লস ক্লাইমেট রেজিলিয়েন্ট। এই যে আমরা যেই চর এবং হাওরের মেয়েদের জন্য এডুকেশনের কাজগুলো করব, সেইখানে মূলত আমাদের ফোকাসটা থাকবে যেন মেয়েরা ক্লাইমেট রেজিলিয়েন্ট হিসেবে গড়ে ওঠে। শুধু মেয়েরাই না, পাশাপাশি ছেলেরাও অবশ্যই এটার বেনিফিশিয়ারি হবে। এবং থার্ড ওয়ান হচ্ছে যে এই যে ডিজিটাল ডিভাইডের কথা আমরা বলছি, এই করোনাকালে আমরা কিন্তু দেখলাম ডিজিটাল ডিভাইডটা বা ডিজিটাল গ্যাপটা অনেক বেশি ওয়াইডেন হয়েছে, যেটা আনির ভাই বলছিলেন যে দুই পক্ষই বাড়ছে বাট গ্যাপটা বাড়ছে। তো এই গ্যাপটা কিভাবে মিনিমাইজ করা যায়, গ্যাপটাকে কিভাবে কমিয়ে আনা যায়, সেইটা হচ্ছে আমাদের থার্ড অবজেক্টিভ। এই 3টা অবজেক্টিভ নিয়ে আমরা বাংলাদেশে কাজ শুরু করেছি। হোপফুলি 4টা অর্গানাইজেশন এই বছর মানে সামনের বছর 1 এপ্রিল থেকে তারা তাদের কার্যক্রমটা শুরু করবেন। আর এর মধ্যে আবার যারা গার্লস এডুকেশনের জন্য যে ব্যারিয়ারগুলো আছে, নর্মসগুলো আছে, সোশ্যাল নর্মস, সেইগুলোকে কিভাবে দূর করা যায় সেই নিয়েও আমরা হয়তো কাজ করব। সেইটা আমরা সেকেন্ড যে কোহর্ট পার্টনারশিপে যাব, সেটা আগামী জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের মধ্যে, তখন হয়তো আমরা এটা নিয়ে কাজ করব। থ্যাংক ইউ। ধন্যবাদ। জি, আর লাস্ট কোশ্চেন একটা, জি প্লিজ, খুব সংক্ষেপে শাহ ভাই আপনার পরিচয়টা দিয়ে একটু জাস্ট। হ্যালো, জি, আমি শাহ জাহিদুর রহমান। আমি আসলে বিডি বাংলাদেশ স্কুল অফ ইন্টারনেট গভর্নেন্সের ফেলো, প্লাস আমি এপিসিকে এখন ফেলো হিসেবে পার্টিসিপেশন করেছিলাম এবং এপিসিকে 2 বছরের জন্য প্রোগ্রাম কমিটিতে কাজ করছি। স্যার অনিশ স্যারের সাথে আমি একটু কোশ্চেন, আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে বর্তমানে গভর্নমেন্ট এআই এর উপরে কাজ করছে এবং হয়তো নেক্সট ইয়ারেই আমরা সেটার ফলাফল দেখতে পাবো। তো আমার কোশ্চেনটা ছিল যে আমরা যেহেতু এআই গভর্নেন্স নিয়ে কথা বলছি, ইতিমধ্যে আমাদের বাংলাদেশে অনেক স্টার্ট আপ দাঁড়িয়ে গেছে যারা এআই নিয়ে অনেক ভালো ভালো ডেভেলপমেন্ট করছে। আমি যদি এশিয়ার দিকে তাকাই, আমাদের এশিয়াতে প্রশ্নটা যদি সংক্ষেপে একটু এশিয়ার ইউরোপিয়ান কালচারের সাথে যদি দেখি, টেকনোলজি ডিফেন্সের পলিসি দিক দিয়ে ওরা অনেক আগায়। আপনি এপিআরইউ এর কনফারেন্সে আমি ছিলাম, ওটাতে অনলাইন আপনি পার্টিসিপেট করেছিলেন, যেটাতে ছিলেন। তো আমার কোশ্চেনটা হচ্ছে, আমরা বাংলাদেশ এই যে ডেভেলপিং কান্ট্রি, আমাদের যে এআই গভর্নেন্সের যে প্রয়োজনীয়তা আছে, এটা নিয়ে ন্যাশনাল কোনো স্ট্র্যাটেজি কি তৈরি হয়েছে? এবং আমরা কি যদি না করতে পারি, কারণ আমাদেরও তো সফটওয়্যার ডেভেলপমেন্ট বাইরের দেশে যাবে, এআই প্রোডাক্ট নিয়ে আমরাও ডেভেলপ করছি, সফটওয়্যার ডেভেলপ করছি, সেই জ্ঞান যদি আমাদের লোকাল ফার্মগুলোতে না থাকে, কারণ আমি কথা বলে দেখেছি অনেকের সাথে, তারা এখনও এআই গভর্নেন্সের যে বায়াসের কথাটা বললেন, এই জিনিসগুলো তাদের মধ্যে নাই। একজন প্রজেক্ট ম্যানেজারের মধ্যে যে একজন এআই গভর্নেন্স রিলেটেড একজন প্রজেক্ট ম্যানেজমেন্টের দক্ষতা থাকতে হয়, এই জিনিসটা এখনও আমাদের এই লোকাল সফটওয়্যার ফার্মগুলোতে আসে নাই। তো এই ধরনের যাতে আমরা ইনক্লুসিভ করতে পারি গভর্নেন্স রিলেটেড, যাতে আমরা পরবর্তীতে যে সফটওয়্যারটা এক্সপোর্ট করব, সেখানে যাতে কোনো বাধা সৃষ্টি না হয়, যাতে অ্যাকসেপ্টেবল হয়, সেটা ইউরোপের মার্কেটে হোক বা এশিয়ার মার্কেটে হোক। সেজন্য আপনাদের সাইড থেকে মানে গভর্নমেন্ট সাইড থেকে কী ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন? ধন্যবাদ। খুবই খুবই ইনসাইটফুল প্রশ্ন। এআই এর ভেতরে না ঢুকলে আসলে এই প্রশ্ন আসার কথা না। সো মনে হচ্ছে আপনি এআই নিয়ে চিন্তা ভাবনা করেছেন। জি, ইউএনআইজিএফ এর এআই আইওটি অ্যান্ড বিগ ডাটা ওয়ার্কিং গ্রুপের মেম্বার। আচ্ছা, good, আর excellent. এবারে আমি আসছি হচ্ছে ইমার্জিং টেকনোলজি রেগুলেশনে কাজ করছি। আচ্ছা, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। জি, আমরা এআই নিয়ে একটা স্ট্র্যাটেজি তৈরি করেছি, একটা 5 বছরের রোড ম্যাপও তৈরি করেছি, এটু এবং আইসিটি ডিভিশন থেকে, ওয়েবসাইটও আছে। তবে আপনি যেটা বলেন এআই গভর্নেন্সের এই বিষয়গুলো, মানে আসলে এআই এর প্রয়োজনীয়তা এবং থ্রেট, মানে দুই ব্যাপারটাই ব্যালেন্স করে যেটা করতে হবে। মানে এআই ইজ অল অ্যাবাউট ট্রেনিং দ্য সফটওয়্যার, তাই না? এআই তো আসলে ইউ ডেভেলপ দ্য সফটওয়্যার, তারপরে দ্য ডিসিশন দ্যাট কাম আউট অফ এআই। এটা ধরেন আপনি রেগুলার সফটওয়্যারে তো ডিসিশন ডাজ নট ডিপেন্ড অন ইন্টেলিজেন্স, তাই না? এআই অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন
দ্য সফটওয়্যার বিকামিং মোর অ্যান্ড মোর ইন্টেলিজেন্ট বেসড অন হিস্টোরিক্যাল ডেটা। তো ওই ব্যাপারে এখনও কিন্তু গভীরতা তৈরি হয়নি। আমি দেখেছি অনেক সফটওয়্যার কোম্পানির সাথে কথা বলে তারা এআইকে নন এআই মতোই চিন্তা করছে। তো আপনি যেটা বলেছেন ওখানে আসলেই কাজ করার আছে, আমরা স্ট্র্যাটেজির ভেতরে বিষয়টা রেখেছি, কিন্তু গভর্নেন্সের বিষয় পর্যন্ত যেতে পারি এখনো। তো আমার মনে হয় একটা, আপনার কথা শুনে মনে হচ্ছে একটা আমাদের করা উচিত যে আসলে এআই নিয়ে যারা কাজ করছে তাদের সাথে কন্টিনিউয়াস একটা ডায়ালগ করা উচিত, সো দ্যাট দে অলসো স্টার্ট আন্ডারস্ট্যান্ডিং হোয়াট দে হ্যাভ টু ডু। জি, আপনি কি আচ্ছা, একটু thank you. আমাদের সাথে যোগাযোগ করে থ্যাংক ইউ একটু coordinate করতে পারবেন? জি, সবাই, ঠিক আছে। থ্যাংক ইউ Thank আনিফ ভাই। আমরা এখন আমাদের প্রোগ্রামে একেবারেই শেষ প্রান্তে ক্লোজিং সেশন এবং আমাদের 16 IGF এর ক্লোজিং সেশনের প্রধান অতিথি বক্তব্যে যাব। প্রধান অতিথি সম্পর্কে আমি না বললেই নয়, উনি হচ্ছেন আমাদের ফ্রিডম ফাইটার। আমরা আজকে যে বাংলাদেশে আছি, যাদের নেতৃত্বে বাংলাদেশটা গঠিত হয়েছে, বঙ্গবন্ধু তো নেতৃত্ব দিয়েছেন এবং যারা রণক্ষেত্রে ছিলেন একেবারে, হাসানুল হক ইনু ভাইয়ের নেতৃত্বে অনেক মুক্তিযোদ্ধা ট্রেনিং নিয়েছেন, যাদের বদৌলতে আজকে আমরা বাংলাদেশটা পেয়েছি এবং আমরা পাসপোর্টটা হোল্ড করছি, যেটার যে পাসপোর্ট হোল্ড করে আমি বাংলাদেশ থেকে বিভিন্ন কান্ট্রিতে ভ্রমণ করি এবং বাংলাদেশকে রিপ্রেজেন্টেট করতে পারি। তো আই রিয়েলি প্রাউডফুল টু ইউ। আপনার নেতৃত্বে বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম এগিয়ে যাচ্ছে। আপনার সুযোগ্য নেতৃত্বের দিক নির্দেশনায় আমরা এই ফোরামটাকে আন্তর্জাতিকভাবে পরিচিত করতে পারছি। নাও আই রিকোয়েস্ট টু দ্য closing ceremony chief guest His Excellency Mr. Hasanul Haq Inu MP, Chairperson Bangladesh Internet Governance Forum and Chairman Parliamentary Standing Committee for Ministry of Information Broadcasting. Please welcome Mr. Hasanul Haq Inu MP. সবাইকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি বজলুর রহমান সাহেবকে, মোশাররফ তানসেন সাহেবকে, রাকিবুল হাসান সাহেবকে, অনিল চৌধুরী সাহেবকে এবং আব্দুল হক অনু সাহেব সহ এর আগে 3 দিন ব্যাপী যারা আলোচনা করছেন সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন। আমরা 3 দিন ব্যাপী বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের কর্মসূচি আজকে শেষ করব এবং আমরা 22 সালে বিভিন্ন রকম কর্মসূচি হাতে নেব। সেটা আমাদের এই 3 দিনে আপনাদেরকে বলা হয়নি, কিন্তু আপনাদেরকে বলবো আমরা কিভাবে 22 সালটা আমরা কাজে লাগাবো। তো আজকে সমাপনী অধিবেশনে দেখেন, এর আগের কথা বাদ দিলাম, সমাপনী অধিবেশনে কিন্তু গুরুত্ব দিয়েছেন সব বক্তারাই নারী পুরুষের সমতার ব্যাপারে, শিক্ষার ব্যাপারে এবং দক্ষতা উন্নয়নের ব্যাপারে। আর এখানে আপনারা আরেকটা গুরুত্ব দিয়েছেন যে চতুর্থ বিপ্লবের যে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগুলো আছে সেটা আয়ত্ত করা আর বিষয়ে। তবে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে কোনো বিষয়ে যেরকম আমরা পড়ালেখা করি, তো সেখানে পড়ালেখা করলে 1 বছর পরে একটা বাৎসরিক পরীক্ষা হয়, না হলে একটা পরীক্ষা হয় এবং সেখানে একটা হিসাব নিকাশ হয়। এই হিসাব নিকাশটা করতে হয় কিন্তু জীবনে। তা আমাদের ডিজিটাইজেশনের কথাটা খুবই ন্যায্য বলেছেন, যে ডিজিটাইজেশনের বছরের একটা রিপোর্ট তো সরকার দিল না, যে আমি বছরের শুরুতে এটা লক্ষ্যমাত্রা ঠিক করেছিলাম, এতটুকু অর্জন করেছি, এতটুকু অর্জন করতে পারিনি, এই কারণে অর্জন করতে পারিনি। সুতরাং এখানে যে এটাকে আপনি বলেছেন অনেক চৌধুরী যে ডিজিটাল ইকুইটি রিপোর্ট, তা আমি মনে করি একটা ডিজিটাইজেশনেরই রিপোর্ট দেন, ডিজিটাইজেশনের রিপোর্ট দেন। সেখানে ডিজিটাল ইকুইটি, যেটা নারী পুরুষের সমতা বা প্রযুক্তির ব্যবহার ইত্যাদি ইত্যাদি সব মাত্রাগুলো থাকবে বিভিন্ন শিরোনামে আপনি একটা ডিজিটাল রিপোর্ট। সুতরাং আমি প্রথমেই আজকের এই সমাপনী অধিবেশনে সরকারের কাছে আহ্বান জানাবো যে 9 সালের শেখ হাসিনার ক্ষমতায়নের পর থেকে এবং 9 সালে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2009 পাশ হওয়ার পর থেকে আজ অবধি যে ডিজিটাল কার্যক্রম চলছে এবং যে ডিজিটাল সমাজ তৈরি হচ্ছে, তার ক্রমবিকাশ ঘটছে, তার বাৎসরিক একটা রিপোর্ট তৈরি করা। আমি যখন তথ্যের দায়িত্বে ছিলাম তখন আমার গণমাধ্যমের কর্মী বন্ধুদেরকে, সমিতি আছে বহুত সমিতি, তাদেরকে বলেছিলাম যে আপনারা বাৎসরিক একটা রিপোর্ট দেন না কেন, কোথাকার
কি বর্ডার্স উইদাউট রিপোর্টার্স, কোথাকার আমেরিকানা পররাষ্ট্র মন্ত্রণালয় রিপোর্ট দেয় বাংলাদেশ সম্পর্কে, তা আপনারা দিতে পারেন না একটা? আপনারা, কারণ আমি সরকার থেকে দিব, কিন্তু আপনি একটা রিপোর্ট দেন যে বাংলাদেশে গণমাধ্যমের এই অবস্থা, এতগুলো পত্রিকা আছে, এতগুলো সাংবাদিক মারা গেছে, এতগুলো পুরস্কৃত হয়েছে, এতগুলো সরকার দেখভাল করেছে, এতগুলো আমরা খবর প্রকাশ করেছি। মানে খাইটে খাওয়ার কোনো ইচ্ছা কারো নাই, বুঝলেন না? কিছু মনে করেন না, মানে এমনি হাওয়া হাওয়ায় চলবো সবাই। তো এটা আমি মনে করি যে ডিজিটাইজেশন এর অগ্রগতি কিভাবে হচ্ছে তা সরকারের তরফ থেকে বছর ওয়ারি একটা রিপোর্ট, প্রতিবেদন দেশবাসীর কাছে উন্মুক্ত করা উচিত এবং সংসদে দেওয়া উচিত। এটা দরকার আছে খুবই। এই কথাটা বলে আমি কথা অনেক দুই একটা কথায় শেষ করে দিই। আপনার 3 দিন ব্যাপী কিন্তু অনেক বিষয়ে আলোচনা করেছি। নেট গভর্নেন্সের ব্যাপারে আছে, টেলিমেডিসিনের ব্যাপারে আছে, ওমেন এম্পাওয়ারমেন্টের ব্যাপারে আছে, সেফ ইউজেস অফ নেট, কিডস অ্যান্ড ইত্যাদি আছে, সাইবার থ্রেটসের ব্যাপারে আছে, ই কমার্সের ব্যাপারে আছে, ক্রস বর্ডার ডেটা ফ্লো ইত্যাদি। তো আপনারা ইতিমধ্যে জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের 8 দফা শুনেছেন। তা আমি ওখানে 8 দফার গুরুত্বপূর্ণ যেটা, সেই কথাটা হচ্ছে যে প্রথম দফাটা হচ্ছে যে আপনি সাশ্রয়ী মানে সবার জন্যে ইন্টারনেট, সাশ্রয়ী ইন্টারনেট 2030-এর ভিতরে করতে হবে। অর্থাৎ সবাই ইন্টারনেট পাওয়ার অধিকার প্রাপ্ত হবে, ব্যবহারের প্রাপ্ত হবে। আরেকটা হচ্ছে ইনশিওরিং ডিজিটাল ইনক্লুশন, অর্থাৎ ডিজিটাল টুলস, মনে করেন যে মোবাইল বলেন, ল্যাপটপ বলেন, কম্পিউটার বলেন, ডিজিটাল অ্যাপ্লিকেশন বলেন, যা আছে সেটার আয়ত্ত করা, সেখানে যাওয়ার একটা অধিকার থাকতে হবে। সুতরাং আমি ইন্টারনেট দিয়ে দিলাম 0 টাকায় আপনাকে, কিন্তু আপনার যদি স্মার্টফোন না থাকে তো আপনি কি করবেন, তাই না? কিছু করার নাই তো, ব্যাখ্যায় যাচ্ছি না। আর একটা হচ্ছে এখানে 4 নম্বর, এখানে বলছে যে স্ট্রেংথেনিং ডিজিটাল ক্যাপাসিটি বিল্ডিং, স্কিল ডেভেলপমেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, শিক্ষার সঙ্গে জড়িত। আর আছে এনশিওর হিউম্যান রাইটস, মানবাধিকারটা রক্ষা করা। এগুলো আমি এই ধরে কয়েকটা কথা বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাদের সামনে পেশ করছি। প্রথম কথাটা হচ্ছে যে আমরা 4র্থ বিপ্লব নিয়ে এখানে একটু আমাদের বক্তারা বলেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, কৃত্রিম বুদ্ধিমত্তা যেটাকে বলি আমরা, তো কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ইত্যাদি। তো এইখানে আমি কিভাবে বলবো যে ধরেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমরা দীর্ঘ আলোচনা এই মুহূর্তে আমি এখানে দরকার মনে করছি না আর কি, কারণ এখন সেই সময়ও নাই, পরিবেশও নাই। তবে এই 4র্থ শিল্প বিপ্লবের জন্যে যেই নতুন নতুন প্রযুক্তি আসছে, সেটার নাম শুনেছেন আপনারা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এজ কম্পিউটিং, কোয়ান্টাম কম্পিউটিং, ব্লকচেন, বিগ ডাটা অ্যানালিটিক্স, অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং, রোবোটিক্স, 5G, টেলিকমিউনিকেশনস, এইরকম আমি একটা ফিরিস্তি দিতে পারি। যেই ফিরিস্তি আর উপরে কিন্তু 4র্থ শিল্প বিপ্লব এগিয়ে যাবে। যে 4র্থ শিল্প বিপ্লবের যে প্রযুক্তিগুলো, সেই প্রযুক্তিগুলো প্রয়োগ করলে মানে আমি মোটা দাগে কি উপকার পেতে পারি। আমরা জানি যে উন্নয়ন পরিবেশ দূষণ করে, যত উন্নয়ন হবে তত পরিবেশ দূষণ হবে, তাই না? যত উন্নয়ন হবে তত বেশি জ্বালানি খরচ হবে, অর্থাৎ এনার্জি খরচ হবে। এই 4র্থ শিল্প বিপ্লবের যে প্রযুক্তি, সেই প্রযুক্তি কিন্তু উন্নয়ন ধারার থেকে পরিবেশ ক্ষতির মানে একটা বিযুক্ত করছে, কমায় দিচ্ছে। এখানে আর জ্বালানি ব্যবহারটা কমাতে সক্ষম হচ্ছে। এটা ইংরেজিতে যদি বলি আমরা, যে ICTs have steered the economy away from energy and material intensive activities. আমরা সাধারণ যে অর্থনৈতিক কর্মকাণ্ড করি, সেখানে যে বস্তুর সমাহার ঘটে, বস্তুর ঘনত্ব ঘটে, আমি যে তথ্য প্রযুক্তি প্রয়োগ করি, সেই বস্তুর মানে ব্যবহারটা একটু কমে যাবে। কিন্তু তাহলে আমি রিসোর্স কমায় ফেললাম, রিসোর্সের ব্যবহার বাঁচালাম কিছু, তাই না? আর জ্বালানি, মনে করেন 1 মেগাওয়াট আমি বিদ্যুৎ খরচ করব,
আমি তথ্য প্রযুক্তি ব্যবহার করলে ওখানে কিছু সাশ্রয় হয়ে যাচ্ছে। এক কথায় জ্বালানি ও মেটেরিয়াল মানে বস্তুর মানে বস্তুঘন কার্যকলাপ ও জ্বালানি থেকে অর্থনীতির উন্নয়নের ধারাটাকে একটু বিযুক্ত করা যায়। এটা খুব ভালো। এবার এর জন্যে কী হচ্ছে, এটা কী জন্যে হয়? ডিমেটেরিয়ালাইজেশন, ভার্চুয়ালাইজেশন, ডিমোবিলাইজেশন। যেরকম আমরা উদাহরণস্বরূপ আমরা এখন কনফারেন্স করি, তাহলে আমার তো এখান থেকে আর যাত্রাবাড়িতে যাওয়া লাগছে না, আমি তেল বাঁচালাম, সময় বাঁচালাম, তাই না, জ্বালানি বাঁচালাম, এগুলো তো সব কিছুই এই জিনিসটাকে। সুতরাং চতুর্থ শিল্প বিপ্লব যেরকম ক্ষতির দিকের কথা আছে, সেদিকে সতর্ক থাকতে হবে, কিন্তু চতুর্থ শিল্প বিপ্লব বাংলাদেশে এবং পৃথিবীর মানব সমাজকে নতুন একটা উন্নয়নের দিগন্তে নিয়ে যাবে। সুতরাং বাংলাদেশকে যদি টিকে থাকতে হয় এখানে, তাহলে প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয়, তাহলে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির যে নতুন মাত্রাগুলো আসছে সেটা আয়ত্ত করা ছাড়া কোনো বিকল্প নাই। আর আয়ত্ত করতে হলেই তাহলে এখানে বিনিয়োগ করতে হবে। তাহলে আমি বাজেটটা এই নতুন বছর থেকে আপনারা বাজেটের দিকে খেয়াল রাখবেন যে চতুর্থ শিল্প বিপ্লবের মানে বোঝার জন্যে, আয়ত্ত করার জন্যে, সম্পৃক্ত হওয়ার জন্যে আমি কয় টাকা খরচ করছি সরকার। তো টাকা যখন খরচ করার কথা আসলো, তো প্রথম হচ্ছে যে ওই যে আপনারা এখানে বলেছেন শিক্ষা। তাহলে আমার এই যে 1,10,000 স্কুল, এই 1,10,000 স্কুলের বাচ্চারা কীভাবে চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে পরিচিতি লাভ করবে? আপনারা মনে করছেন যে এত কঠিন কঠিন বিষয়, এটা মনে হয় BA BSc পাস করতে হবে, যে না, এটা স্কুল কারিকুলামেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বোঝানো যায়, কিন্তু এটা এমন কোনো কঠিন বিষয় না। সুতরাং এটা আপনারা শুনে আশ্চর্য হচ্ছেন, তবে ওনারা এটা ব্যাখ্যা দিবে ভবিষ্যতে যে আমরা বেঁচে থাকি। এটা খুবই সহজভাবে বুঝিয়ে দিবে, এবং আপনি কিভাবে চতুর্থ বিপ্লবের এই ছোট ছোট জিনিসগুলো আয়ত্ত প্রয়োগের জন্য আয়ত্ত করবেন, শিখে নেবেন। কিন্তু সুতরাং আপনি যে শিক্ষা, তাহলে এই চতুর্থ বিপ্লবের প্রযুক্তি আয়ত্ত করার জন্য যে বিনিয়োগ, আর বিনিয়োগের প্রধান টাকাটা চলে যাবে কিন্তু শিক্ষায়। কিন্তু আপনি যার জন্যে কাজটা শিক্ষায়, সেই মানুষ যদি শিক্ষিত না হয়, তাহলে আপনি যন্ত্রপাতি এনে লাভ কি, অ্যাপ্লিকেশন করে লাভ কি, তাই না? কথা শেষ এখানে। এই যে কথাটা বললাম, এই কথাটা বলে আমি তাহলে এইভাবে আজকে আমাদের আলোচনা শেষ করে ফেলি। শেষ করি যে জাতিসংঘের কথাটা বললাম, তো এই জায়গাটায় তাহলে আমি যে আবার বলি যে কোনো জিনিস করতে গেলে দেখার চোখ ঠিক রাখতে হয় আর কি। আগে চোখ ঠিক রাখলে না তো আপনি কি দেখবেন, তাই না? চোখের সামনে তো অনেক জিনিসই আছে রাস্তা দিয়ে, তা আপনি কোনটা দেখবেন আর কোনটা দেখবেন না। সুতরাং সমতার চশমা দিয়ে কিন্তু ইন্টারনেটের ব্যবহারটা দেখতে হবে। আমার সংবিধানের সমাজতন্ত্র 4 নীতির 1 নীতি, সমাজতন্ত্রের চশমা, সমতার চশমা, নারীর চোখ দিয়ে কিন্তু আপনি ইন্টারনেটের ব্যবহার দেখবেন, তথ্য যোগাযোগ প্রযুক্তি দেখবেন, তাহলেই আপনি সমতার বিশ্ব তৈরি করতে পারবেন। এবং তবেই আপনি খালি মাত্র মানে ইন্টারনেটের মোবাইল হাতে দিয়ে দিলেন আর দায়িত্ব শেষ, এটা না। সুতরাং আপনি নারীর চোখ, সমতার চোখ দিয়ে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে কীভাবে শিক্ষা পদ্ধতিতে এবং সমাজে আপনি কি বিশেষ কর্মসূচি নিলে আপনি সমতা আসবে, নারী পুরুষের সমতা আসবে এবং নারী ক্ষমতায়িত হবে। সুতরাং আমরা এই নীতিটাকে ধরে নিয়ে যদি এগোই, তাহলে আমাদের আওয়াজ তুলতে হবে মানব কেন্দ্রিক ইন্টারনেট ব্যবহার চাই, এই নীতির উপরে। এখানে সবাই, এটা আপনার আমার জন্যে, সরকারের মাথায় ঢুকাতে হবে, হইচই করতে হবে, তাই না? এটা করেন। এখন এই কাজটা করতে গেলে আমাদের অনেক কাজ বাকি আছে। আমি 3টা কাজের উপরে গুরুত্ব দিচ্ছি। একটা হচ্ছে সাইবার সাক্ষরতা, যেটা বক্তারা বলেছেন। সাইবার সাক্ষরতা নাগরিক তৈরি করে দিবে, নারী তৈরি করে দিবে। সাইবার সাক্ষরতা কি? সবাই সংযুক্ত, কানেক্টিভিটি, সবাই ইন্টারনেট ব্যবহার করতে পারবে, সবাই ইন্টারনেটের যে সেবাগুলো ব্যবহার করতে পারবে। সুতরাং সেইটা খুবই মানে এটা সাক্ষরতা, অর্থাৎ ইন্টারনেট বোঝার মতন সাক্ষরতা আপনার। তাহলে কি কি জিনিস, একজন বললেন যে
আমি তো মোবাইলে কথা বলতে পারি, তাহলে আমি ডিজিটাল স্বাক্ষর ব্যক্তি না? আপনি ডিজিটাল স্বাক্ষর ব্যক্তি না। আপনি আরও 5-7টা দক্ষতা অর্জন করলে আপনাকে আমি বলবো ডিজিটাল স্বাক্ষর ব্যক্তি। সুতরাং অনিল চৌধুরী সাহেবদের বলবো আমি যে ডিজিটাল সাক্ষরতার একটা কারিকুলাম তৈরি করেন, যে এই 5টা জিনিস শিখলে আমি সেই মেয়েটাকে ডিজিটাল স্বাক্ষর মানুষ বলবো। অর্থাৎ হি অর শি ইজ ক্যাপেবল অফ হ্যান্ডলিং দি ইন্টারনেট অ্যান্ড ইন্টারনেট রিলেটেড এনাবেলিং গুডস। তো এইটা আমি গুরুত্ব দিব এবং আমি মনে করি সরকারের সবচেয়ে বেশি বিনিয়োগ করা উচিত সাইবার সাক্ষরতার উপরে যদি টিকে থাকতে হয়। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে যে আমি স্বাক্ষর করলাম, এখন সাশ্রয়ী যদি না হয় ইন্টারনেট, মোবাইল সাশ্রয়ী না হয় তাহলে তো লাভ হলো না। 2 নম্বর হচ্ছে সবার জন্য সাশ্রয়ী সহজলভ্য ইন্টারনেট ও ইন্টারনেটের সেবাসমূহ ও নেট যন্ত্রপাতি, ইন্টারনেট ডিভাইসেস, ডিজিটাল ডিভাইসের যদি দাম হয় তাহলে ইউ আর ফিনিশড। সুতরাং তার মানে সংযুক্তি যদি আমি নিশ্চিত করতে চাই তাহলে ইন্টারনেটের যন্ত্রপাতি, ইন্টারনেটের সেবাসমূহ আর ইন্টারনেট ব্যবহারের ক্ষমতা সবাই যদি 100% হয় তখন আমি কানেক্টেড বলবো আর কি। সুতরাং খালি মোবাইলে কথা বললে আমি কানেক্টেড বলবো না। সুতরাং এটার জন্য একটা বিনিয়োগ দরকার। 3 নম্বর হচ্ছে নিরাপদ সাইবার জগৎ। আমি যখনই এই ইন্টারনেটের ইয়েটা দিব, আমি এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে প্রসারমান সাইবার জগতে। তথ্য সুরক্ষা, ব্যক্তি নিরাপত্তা সুরক্ষা, নারী শিশু সুরক্ষা, অর্থনীতির সুরক্ষা, বাণিজ্য সুরক্ষা, রাষ্ট্র সুরক্ষা, ব্যক্তি স্বাধীনতার সুরক্ষা, বাণিজ্য সুরক্ষা, এই রকম সুরক্ষার একটা ফিরিস্তি আছে। এই সব সুরক্ষা আপনার ডিজিটাল জগতের ভিতরে থাকতে হবে। সুতরাং ডিজিটাল জগতে আমরা এগিয়ে যাব এই সুরক্ষাগুলো নিশ্চিত করতে করতে। আর এটা যদি করতে হয় তাহলে এই মুহূর্তে খুব জরুরি ভিত্তিতে ওই দুটো কাজের সঙ্গে নিশ্চিত করতে একগুচ্ছ আইন কানুন বিধি নীতিমালা তৈরি করতে হবে, এর কোনো বিকল্প নাই কিন্তু। সুতরাং যত দেরি করব ডিজিটাল জগতে এই সুরক্ষা যেহেতু দিতে পারবো না আমি ক্ষতিগ্রস্ত হতে থাকবো। তা আমি এখানে আমাদের কর্নেল সাহেব বলেছেন সময় খুব গুরুত্বপূর্ণ, সময় নির্ধারণ, অগ্রাধিকার নির্ধারণ। সুতরাং ডিজিটাল সমাজ গড়ার জন্যে 100টা বিষয় থাকতে পারে। আমি এখানে আমার বিবেচনায় আপনাদের কথার থেকে যেটুকু শিখলাম 3টা অগ্রাধিকার। একটা হচ্ছে সাইবার সাক্ষরতা, আরেকটা হচ্ছে সবার জন্য মানে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট, আরেকটা হচ্ছে সাইবার জগতের নিরাপত্তা বিধানে একগুচ্ছ আইন কানুন। এই 3টা অগ্রাধিকারকে নেওয়া। আর সময়ের টাইমিংটা কি? টাইমিংটা এখনই, একদিনও লেট করা যাবে না। জয় বাংলা। ধন্যবাদ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের চেয়ারপারসন এবং আজকে যারা উপস্থিত আছেন সম্মানিত ডিসটিংগুইশড স্পিকার এবং প্যানেলিস্ট, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো আমাদের 16তম বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের সমাপ্তি ঘোষণা করছি মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে। আমি জাস্ট একটু সবাইকে অনুরোধ করবো একটি ছবি ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য। আমাদের যারা অতিথিবৃন্দ আছে আপনারা সবাই একটু আসন গ্রহণ করবেন। আর আমাদের যারা আছেন আপনাদের পিছনে একটু যদি আপনারা আসেন আমরা একটা ফটো সেশন করব। আর সবাইকে আসার জন্য, আর ইয়ুথ কমিউনিটির যারা আছে প্রয়োজন আপনারা সামনে বসে যেতে পারেন। বাবার ওখানে যাও, যেতে দেন একটু।
অনেক অনেক ধন্যবাদ। আমাদের বাইরে রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা আছে, আপনারা সবাই সেটা এনজয় করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।